যত একজন মানুষ নিজের চিন্তা ভাবনা, তার স্বপ্ন, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা কোন একটা তারে বেঁধে রেখেছেন, যে যেমন করে হোক আমার দেশকে স্বাধীন করতে হবে, আমার দেশ আমার মা, এরকম একটা তারে বেঁধে রেখেছেন। সব সময় যা কিছু শুনছেন, যা কিছু ভাবছেন, যা কিছু বলছেন, যা কিছু করছেন, সেই নিরিখে এই যখনই আমি একটা উঁচু তারে নিজের চেতনাকে বেঁধে রাখি, তখন নিচের দিকে মন আর নামার খুব একটা সুযোগ পায় না। মানে বাউলের গান আছে না, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। এই খেজুর গাছে হাঁড়ি যখন বেঁধে দেয়, তখন রসটা ওই হাঁড়িতে গিয়ে পড়ে, নিচে পড়তে পারে না। তো যখন আজ্ঞার চক্রে আমার মনকে আমি স্থির করেছি কোন এক সংকল্পে, কোন এক প্রতিজ্ঞায়, সেখান থেকে আর শক্তি নিচে নামতে পারে না। সুতরাং এও এক সাধনা, অজান্তেই। এটা যে কোনো আজকে কোনো, যারা তোমরা ইয়াং ছেলেরা রয়েছো, তোমাদের দিন 15 কোনো একটা নেশার মধ্যে, ভালো কোনো নেশা, মানে একটা ধরো বিজ্ঞানের কোনো একটা আবিষ্কারের মধ্যে তোমরা ডুবে আছো, আবিষ্কারটা হতে চলেছে, একটা নাটক করতে চলেছে, তোমরা রিহার্সাল করছো, 15 দিন পরে শো, প্রথমবার সেটা শো হবে, মঞ্চস্থ হবে, কিছু একটা করছো যেটাকে তোমার একদম এতটাই মজে আছো যে অন্য কিছু করার তেমন সুযোগই পাচ্ছ না, বন্ধু বান্ধবদের সাথে লঘু আড্ডা দেওয়ার সুযোগই পাচ্ছ না, বা ফোনটা নিয়ে মাঝে মাঝে একটু রিলস দেখা বা ছবি দেখার উপায়টাই পাচ্ছ না। এমনই জায়গায় মনটা একটা তারে বেঁধে আছে, এমন একটা সুন্দর জায়গায় আটকে আছে, সেখান থেকে নামতে চাইছে না মনটা। তখন ওগুলো অন্য ধরনের চিন্তা, যৌন চিন্তাগুলোকে একটু স্থূল, একটু অরুচিকর মনে হচ্ছে। এটা একটা বিজ্ঞান, যখন আমি মনকে কোনো উচ্চ রকম একটা আদর্শের বেঁধে রেখেছি, তখন অটোমেটিক্যালি চেতনা নিচের দিকে নামবে না। অপুত্রক কুরুবংশীয় রাজা পাণ্ডুর অনুরোধে মহারানী কুন্তী যথাক্রমে ধর্ম, বায়ু এবং ইন্দ্রের সঙ্গে প্রার্থনার দ্বারা মিলিত হয়ে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনকে পুত্র রূপে লাভ করলেন। বহুদিনের মনোবাসনা পূর্ণ হয় মহারাজ পাণ্ডু পুনরায় আরেকটি পুত্র সন্তানের জন্য কুন্তীকে অনুরোধ জানালেন। কুন্তী এর উত্তরে বলেছিলেন যে, মহারাজ পুনরায় আমাকে আর অন্য পুরুষের সঙ্গে সংসর্গের কথা বলবেন না। শাস্ত্রকাররা বলেছেন, কুন্তী জানালেন যে শাস্ত্রকাররা বলেছেন যে যখন আপদকাল এসে উপস্থিত হয়, সেই আপদকালে একজন নারী 3 জন পুরুষের সঙ্গে মিলিত হতে পারেন সন্তান উৎপাদনের জন্য, আর এর বেশি 4 জন যদি হয়ে যায়, তখন তাকে আমরা শাস্ত্রে শৈরিনী বলেন, এবং 4 এর অধিক হয়ে গেলে তাকে বেশ্যা বলা হয়। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক শ্রোতাকে আমরা স্বাগত জানাই। এরপর দাপর যুগ শেষ হয়েছে, তারপরে বর্তমান যুগে এসে আমরা পৌঁছেছি। বর্তমান যুগে গুরু মহারাজ নিজেই প্রশ্ন তুলেছেন, সতীত্ব মানে কি? যিনি সৎ তিনি সতী। সৎ বলতে এই সততা কি শুধু শরীর কেন্দ্রিক, বা এই সততা কি শুধু নারীদের ক্ষেত্রে? গুরু মহারাজ বলছেন, যিনি মন এবং যার মন এবং মুখ এক, তিনি সৎ, তিনি সতী। হয়তো আমরা একসঙ্গে আছি বা আমরা একে অপরকে ভালোবাসি বলছি, কিন্তু আমাদের চিন্তায় অন্য কিছু রয়েছে, তাহলে আমরা অসৎ, অসতী। এই কথাগুলো আমরা যার কাছ থেকে জানতে পারি, গুরু মহারাজের যে উত্তরাধুনিক ব্যাখ্যা এবং ভাষ্য, সেটি প্রণম্য জয়দীপ মহারাজ। আজকে জয়দীপ মহারাজকে নিয়ে সৎসঙ্গ লাইভ অনুষ্ঠান, আপনাদের সমস্ত সুধী দর্শকবৃন্দকে পুনরায় স্বাগত জানাচ্ছি। এবং আজকের যে অনুষ্ঠান, তার নাম হচ্ছে নারী পুরুষ ভেদ। মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। ধন্যবাদ উমেশ, সুন্দর একটা নাটকীয় ভূমিকা দিয়ে শুরু হলো আজকে, ভালো লাগলো। এবং আমি সকল যারা দর্শকরা রয়েছেন, ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ, মরমিয়া ইউটিউব স্পিরিচুয়াল সোসাইটির দর্শকদের এবং আগ্রহী বন্ধুদের যারা আমাদের পাশে আছেন, শুনছেন, অনেকেই বলছেন যে তাদের
জীবন ভাবনা পাল্টাচ্ছে, তাদের জীবন দর্শন পাল্টাচ্ছে, শুনে বেশ মাঝে মাঝে ভালো লাগে। আর আবার কেউ কেউ হয়তো এরকম আছেন যারা একটা মানে রবিবাসরীয় একটা বিনোদনের মতন ব্যাপারটাকে নিয়েছেন। যাই হোক, তাও শুনতে শুনতে কিছু একটা কাজ হয়, মনের মধ্যে গুঞ্জন চলে সেই কথাগুলোর, যেগুলো ভালো লাগে। দেবীপক্ষের শেষের দিকে এসে গেছি আমরা প্রায়। সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। হ্যাঁ, উমেশ। হ্যাঁ মহারাজ, আজকের যে অনুষ্ঠান যার নামকরণ করা হয়েছে নারী পুরুষ ভেদ, তাতে প্রথম যার জিজ্ঞাসা স্থান পেয়েছে তিনি হলেন প্রীতম ঘোষ। তিনি আপনাকে লিখেছিলেন রবীন্দ্রনাথ ও স্বামীজির মতাদর্শের যে বিরোধ, সেটাও ভারতের স্বাধীনতা আন্দোলনে কিভাবে প্রভাব বিস্তার করেছিল। প্রীতম ঘোষ আপনাকে রবীন্দ্রনাথ এবং স্বামীজির মতাদর্শের বিরোধ এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে জিজ্ঞেস করেছে। আচ্ছা, ধন্যবাদ উমেশ। প্রীতম, তোমাকে বলি যে মতাদর্শগত খুব বেশি বিরোধ যে ছিল স্বামীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে, সেটা বোধহয় ঠিক নয়। যেটা বিরোধ ছিল সেটা হচ্ছে জীবন যাপন কেন্দ্রিক, লাইফস্টাইল কেন্দ্রিক। সে কথায় পরে আসছি। দুজন দু রকমের চরিত্র। প্রথম কথা হলো, স্বামীজি শরীর ছেড়েছেন 1902 সালে। সুতরাং স্বাধীনতা সংগ্রাম বলতে পুরোপুরি একটা জোয়ার যে উঠেছিল সেগুলো পরে, বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে সেটা শুরু হয়েছে, স্বামীজি শরীর ছাড়ার পরে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন 1941 পর্যন্ত। তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু পর্যবেক্ষণ করেছেন, অনেক কিছু সাক্ষী থেকেছেন, অনেক ব্যাপারে তার মধ্যে অনেক স্পর্শ হয়েছে। তিনি খুব অনুভূতিপ্রবণ ছিলেন। সুতরাং তাঁর এবং বিবেকানন্দের যে অবস্থান স্বাধীনতা সংগ্রামের সময়, সেটা ভিন্নতর। ২ নম্বর কথা হচ্ছে যে প্রথমেই বললাম যে এরা দুজন দু রকমের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, ভুলে গেলে চলবে না, তিনি একজন কবি। এবং একজন কবি, তিনি একজন একটু ভাবুক হন, একটু দার্শনিক হন, একটু রোম্যান্টিক হন তিনি। রোম্যান্টিক বলতে শুধু নারী পুরুষ প্রণয় ঘটিত রোম্যান্সের কথা বলছি না। রোম্যান্টিক বলতে যিনি সবকিছুর মধ্যেই একটা মঙ্গল, সবকিছুর মধ্যে একটা শুভ, সবকিছুর মধ্যেই একটা একটা শান্তি এবং প্রেম এবং আনন্দের একটা সুর খোঁজেন। যেখানে আমরা আপাতত দুঃখ দেখি, বেদনা দেখি, কষ্ট দেখি, সেখানেও তিনি সেই তার বাদী যে সুর, তার যে আনন্দ এবং মিলনের যে সুর, সেইটা খোঁজেন। তিনি যাকে বলা হয় ইংরেজিতে আমরা যেটাকে বলি আইডিয়ালিস্ট, রবীন্দ্রনাথ ঠাকুর। আর স্বামী বিবেকানন্দ একজন বেদান্তিক, একজন দার্শনিক, একজন মানে সিংহের মতন একজন সন্ন্যাসী, ত্যাগী, এবং তার মধ্যে একটা খুব রাজসিক দিক ছিল তার। আমি শুধু তার শারীরিক অর্থে বলছি না, তার যে বুদ্ধি, তার যে বিবেক, তার যে জ্ঞান, তার যে প্রকাশ, তার যে কর্ম, তার যে স্বপ্ন, তার যে আদর্শ, সেটা রাজসিক দিক ছিল। আর সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন রোম্যান্টিকতা তার মধ্যে ছিল, সেটা ভেতরে ছিল, কিন্তু তার বাহ্যিকে তিনি আরো বেশি প্র্যাকটিক্যাল ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। ২ নম্বর কথা। ৩ নম্বর কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ 1902 সাল পর্যন্ত শরীরে ঠিকই ছিলেন ঠিকই, কিন্তু তার প্রভাবটা ছিল তার পরেও অনেক। আর দুজনের কেউই কিন্তু স্বাধীনতা সংগ্রামে খুব প্রভাব ফেলবো এই মন নিয়ে কিন্তু কাজ করেননি। বিবেকানন্দের মনের মধ্যে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে একটা জাগরণ। আমাদের ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর একটা প্রকৃত জাগরণ ঘটুক বেদান্ত দর্শনের উপরে ভিত্তি করে। সভ্যতা গড়ে উঠুক বেদান্ত, ধর্ম, আধ্যাত্মিকতা, যোগ, ভক্তি, জ্ঞানের উপরে। এটা ছিল তার মূল মন্ত্র। এবং তিনি জানতেন যে স্বাধীনতার প্রয়োজন আছে, মানে পলিটিক্যাল ফ্রিডমের প্রয়োজন আছে, কিন্তু তিনি এটা বুঝেছিলেন বা তার মনে হয়েছিল যে জাগরণ না হলে এই স্বাধীনতা আসবে না। জাগরণ হলে মানুষ তবেই বুঝবে যে আমরা একটা বিদেশি শক্তির কাছে পরাধীন হয়ে আছি। এটা ছিল বিবেকানন্দের ভাবধারা। কিন্তু
তার যে বাণী, তার যে শিক্ষা এবং তার যে একটা ডাক, একটা আহ্বান, যে তিনি বলছেন যে তোমরা ভুলে যেও না তোমরা মায়ের কাছে বলি প্রদত্ত, এই যে আহ্বান, এই আহ্বান আগামী যুগের বিপ্লবীদের প্রচণ্ড প্রভাবিত করেছিল। বিশেষ করে বিপ্লবীদের। স্বাধীনতা সংগ্রাম তো যুক্ত হয়েছেন অনেকেই আমরা বলতে পারি, বা সাধারণত প্রোপাগ্যান্ডা বলে যে কংগ্রেস রাজনীতিও স্বাধীনতার জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের ধরনটা অন্যরকম। তারা অনেক মডারেট। তারা ইংরেজদের শাসনকে মোটামুটি সমর্থন করতেন। তারা চাইতেন যে ইংরেজরাই থাকুক, আমাদের হাতে তারা একটু ক্ষমতা দিক, যাতে করে আমরা এই দেশটাকে কিছুটা চালাতে পারি, মানে ইংরেজদের সাহায্য করতে পারি, সেই ক্ষমতার বহরটা একটু বাড়ুক। এইটাই মডারেটরা তাই চাইতেন। কিন্তু যারা একটু বেশি র্যাডিক্যাল ছিলেন, যারা সম্পূর্ণ স্বাধীনতা দাবি করতেন, পূর্ণ স্বরাজের কথা বলতেন, তারা কিন্তু প্রায় সবাই বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। সেটা বাংলার বিপ্লবীরা তো বটেই, এমনকি পাঞ্জাবের বিপ্লবীরা, মারাঠিরা পর্যন্ত, দক্ষিণ ভারতের যত বিপ্লবীরা, বিপ্লবীদের মধ্যে যে যোগাযোগ সবকিছু, সেটা তার পেছনে বিবেকানন্দের একটা বিরাট ভূমিকা ছিল। এবং ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসের বা ধর্মীয় ইতিহাসের যে রাজসিক দিক, যেখানে অন্যায়ের বিরুদ্ধে শ্রীরামচন্দ্র যুদ্ধ করছেন, যেখানে অধর্মের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ যুদ্ধ করাচ্ছেন, যেখানে চন্দ্রগুপ্ত যুদ্ধ করছেন, চাণক্য তাকে প্রেরণা দিচ্ছেন, এই যে একটা পরম্পরা, এই পরম্পরার উত্তরসূরি বলে মনে করতেন তারা স্বামী বিবেকানন্দকে। মুশকিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক সেইভাবে কখনো বিপ্লবীরা পাননি, বা রবীন্দ্রনাথ ঠাকুর সেই ধরনের বিপ্লব বা সেই ধরনের স্বাধীনতা সংগ্রামের প্রতি খুব একটা সহানুভূতিশীল ছিলেন না। তার নিজের কারণ ছিল, সেটা আলাদা কথা, কিন্তু তিনি সেই দিকে খুব একটা যাননি। এটা ৩ নম্বর কথা। ৪ নম্বর কথা হচ্ছে, তাহলে রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন? রবীন্দ্রনাথ চেয়েছিলেন একটা পাশ্চাত্য এবং প্রাচ্যের এক মিলন। পাশ্চাত্যের যে বহির্মুখীনতা এবং প্রাচ্যের যে এক অন্তর্মুখীনতা, পাশ্চাত্যের যে একটা প্রযুক্তি এবং বিজ্ঞানের দিকে ঝোঁক, সমাজ গঠনের দিকে ঝোঁক, পলিটিক্যাল সিস্টেমের দিকে ঝোঁক, আর প্রাচ্যের যে একটা দার্শনিকতা, এক জীবনের অর্থ খোঁজার দিকে ঝোঁক, এই দুয়ের একটা মিলন তিনি চেয়েছিলেন। তাহলে এক প্রকৃত সভ্যতা গড়ে উঠবে তিনি মনে করেছিলেন। এবং তার মনে হয়েছিল, তার বিভিন্ন লেখা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, যে ভারতবর্ষ নিজেকে বন্ধ করে দিয়েছিল। ভারতবর্ষ তার দরজা জানলা বাইরের পৃথিবী থেকে বন্ধ করে দিয়েছিল। বাইরের পৃথিবীর জল, হাওয়া, সূর্যের আলো আর ঢুকছিল না। সুতরাং এই ইউরোপিয়ানদের ভারতে আসাটা এক অর্থে মঙ্গল হয়েছে ভারতের পক্ষে। ভারত নিজের দরজা জানলা খুলতে বাধ্য হয়েছে, তাই নতুন টাটকা হাওয়া প্রবেশ করতে পেরেছে। আজকে আমরা জানি, আজকের দিনে দাঁড়িয়ে যখন ইতিহাস আবার নতুন করে রচিত হচ্ছে, আবার নতুন করে ইতিহাসের ব্যাখ্যা হচ্ছে, যে এই কথাটা পুরোপুরি ঠিক নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধারণা যে ভারতবর্ষ নিজেকে বন্ধ করে রেখেছিল, ভারতবর্ষের সমাজ নিজেকে সংকুচিত করে নিয়েছিল বিদেশি আক্রমণের প্রভাবে, সেটা আলাদা কথা। কিন্তু ভারতবর্ষ তার ব্যবসা, বাণিজ্য, জ্ঞান, বিজ্ঞান সমস্ত কিছু যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, সেটা নিজে থেকে বন্ধ করে দিয়েছিল তা কিন্তু নয়। ইনফ্যাক্ট ওটা ইউরোপিয়ানরাই বন্ধ করেছে এসে ভারতে। যাই হোক, সেটা হয়তো রবীন্দ্রনাথ সেই সময় সেটা ভাবেননি, বা সেটা হয়তো অতটা দেখেননি, বা সেটা অনুভব করেননি। এই একটা দিক ছিল। ৪ নম্বর কথা হলো যে, আমি আবার যেটা আমি তোমাকে বলবো প্রীতম, এর দুজনের মোটিভটা আলাদা আলাদা। স্বামী বিবেকানন্দ তিনি বুঝেছিলেন যে স্বাধীনতার প্রয়োজন আছে, কিন্তু তিনি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে যখন তিনি শরীরে আছেন, তখন তিনি সংগঠন তৈরি করেছেন, মিশন তৈরি করেছেন। ইংরেজ আমলে তাকে সেই মিশন রক্ষা করতে হবে, তাকে সেই সংগঠন রক্ষা করতে হবে। এবং সেই সংগঠন বা মিশন কেন রক্ষা করতে হবে? যাতে সেই মিশন বা সংগঠনকে ব্যবহার করে সমাজকে তোলা যায়। শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, সমাজ ব্যবস্থা, সব দিক দিয়ে যাতে একটা
হিন্দু এবং একটা বেদান্তি ভাবধারায় সমাজ গড়ে ওঠে, তার জন্য সেই সংগঠনকে তার দরকার। তার যে স্বপ্ন, তার যে ভারত নিয়ে তার যে আদর্শ, যে ভারত মাতাকে নিয়ে, সে আদর্শকে গড়ে তোলার জন্য তার সংগঠন দরকার। তিনি একা একটা কণ্ঠস্বর হয়ে থাকলে তেমন কিছু হবে না। এইটা বুঝেছিলেন এবং সেই সংগঠনকে রক্ষা করতে গেলে সরাসরি ইংরেজ বিরোধিতা করলে চলবে না। কারণ তাহলে সেই ইংরেজরা সেই সংগঠন করতে দেবে না। সেই সংগঠন একদম নষ্ট করে দেবে। এসে সমস্ত সন্ন্যাসীদের একদম ধর-পাকড় করে জেলে পুরে দেবে। এইজন্যে স্বামী বিবেকানন্দকে খুব একটা বলা হয়, ইংরেজিতে একটা কথা বলা হয়, টাইট রোপ ওয়াকিং করতে হয়েছিল। খুব ধীরে, ধীরে স্বামীজিকে এমনভাবে দড়ির উপর দিয়ে হাঁটতে হয়েছে যাতে সব দিকটা ব্যালেন্স থাকে। তিনি অনেক ব্যক্তিগত কনভারসেশনে ভারতের স্বাধীনতার কথা বলেছেন। তিনি হেমচন্দ্র ঘোষকে তিনি বলেছিলেন যে তোমরা নিশ্চয়ই বিপ্লব করবে, কিন্তু সেই প্রথম গুলিটা আমার বুকে এসে লাগবে, তাই জন্য আমি তৈরি আছি। তো এতটাই তিনি এগিয়েছিলেন। কিন্তু বিবেকানন্দের সেই ভাবধারা এই স্বাধীনতা সংগ্রামীদের প্রচুর অনুপ্রাণিত করেছে পরবর্তীকালে, যারা বিপ্লবী, র্যাডিক্যাল যারা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ধরনটা অন্যরকম ছিল। তো সেইটা ভালো করে আমাদের বুঝতে হবে। তিনিও একজন ভারত প্রেমিক। তিনিও পরবর্তীকালে সারা পৃথিবীতে ঘুরেছেন এবং তার কবি সত্তা থেকে তিনি একজন ঋষি সত্তায় তিনি নিজেকে দেখিয়েছেন, যেটা তার পক্ষে খুব একটা ভালো হয়নি। মানুষ ভেবেছে যে এই রাবীন্দ্রিক যে উপনিষদিক যে যে ভূমিকা, এটাই রবীন্দ্রনাথের ভারতবর্ষের পরিচয়, এটা তারা ভেবেছিল। সুতরাং এই আরেকটা যেটা মেইন প্রবলেম হচ্ছে যে বিবেকানন্দ ত্যাগের কথা বলতেন আর রবীন্দ্রনাথ এই ত্যাগের বিরোধিতা করতেন। তিনি সংসার, গার্হস্থ্য এবং ছেলে পুলের পরিবার নিয়েই যে জীবন, সেই জীবনের মধ্যেই তিনি মুক্তি সাধনা খুঁজেছেন, মুক্তি খুঁজেছেন। আর বিবেকানন্দের অনুসারী শ্রী অরবিন্দ, সুভাষচন্দ্র বসু, এই যে একটা পরম্পরা এখানে ছিল, প্রথমেই ছিল ত্যাগের কথা, ব্রহ্মচর্যের কথা, সেই ভারতবর্ষের অগ্নিমন্ত্রে দীক্ষিত হওয়ার কথা, সেই মরণপ্র নিজের জীবনটা সম্পূর্ণ আত্মত্যাগ, বলিদান দেওয়ার কথা ছিল সেটা। এই যে স্টাইলিস্টিক যে বৈপরীত্য, এই দুজনের দুটো আলাদা রকমের বৈপরীত্য। তাই জন্যে স্বাধীনতা সংগ্রামের মধ্যে ডাইরেক্ট, বিশেষ করে যেগুলো আমরা প্রকৃত স্বাধীনতা সংগ্রাম বলে মনে করি, বিপ্লবীদের যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে রবীন্দ্রনাথের প্রভাবটা অনেক কম, অনেক লঘু। বিবেকানন্দের প্রভাবটা অনেক বেশি। ৫ নম্বর কথা দেখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, কিন্তু সেই যুগে কোনোটাই বিপ্লবীরা খুব একটা যে গাইতে গাইতে মিছিল করবেন বা সেটা খুব একটা যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এরকম ধরনের ২-১টা গান ছাড়া। আর সেটাও যে খুব একটা দেশাত্মবোধক গান কিনা সেটা ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করে। সুতরাং সেই রকম ছাড়া যে জিনিসটা আমরা কাজী নজরুলের মধ্যে পেয়েছি, যে জিনিসটা আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের মধ্যে পেয়েছি, একদম সরাসরি বিপ্লবীরা যে গান গাইতে গাইতে রাস্তায় মিছিল করতে পারেন, ফাঁসির জন্য অপেক্ষা করতে পারেন, বা বিবেকানন্দের কোনো বাণী উচ্চারণ করতে করতে, বা বেদান্তে বা গীতার কোনো বাণী উচ্চারণ করতে করতে তারা ফাঁসির মঞ্চে উঠতে পারেন, বা তাদের নতুন অপারেশনের দিকে যেতে পারেন, সেই রকম ধরনের এফেক্ট রবীন্দ্রনাথ সাহিত্যে বিপ্লবীদের উপরে ছিল না। রবীন্দ্রনাথের যেরকম ধরনের সাহিত্য ছিল, সেটা কংগ্রেসের যে অধিবেশন হতো তাতে খুব ভালো কাজে লাগতো। তারা ডাকতো রবীন্দ্রনাথকে তার জন্য কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে। তিনি এসে তার সাম্প্রতিক কোনো নিবন্ধ বা প্রবন্ধ পাঠ করতেন, ভারতবর্ষ নিয়ে, ভারতের সমাজ নিয়ে, ভারতের ইতিহাস নিয়ে। অসাধারণ লেখা সেগুলো, তার থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। কিন্তু সেইগুলো যে মানুষের মধ্যে একটা রক্ত গরম করে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে ভারতকে স্বাধীন করার একটা মন্ত্র হয়ে উঠবে, তেমন কোনো বীজ বা তেমন কোনো স্ফুলিঙ্গ সেখানে ছিল না। সুতরাং এই পার্থক্য, মতাদর্শগত পার্থক্য খুব একটা নেই। এমন নয় যে বিবেকানন্দ ধর্ম নিয়ে কিছু একটা ভাবতেন, রবীন্দ্রনাথ তার থেকে অন্যরকম কিছু ভাবতেন। সেই পার্থক্যগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একটা বলতে পারা যায় যে যেভাবে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, পরবর্তীকালে বিপ্লবীরা এই ভৌগোলিক ভারতবর্ষকে ভারত মাতা ভেবেছেন এবং ভারত মাতাকেই তারা ইষ্ট করেছেন, এই যে মাতৃশক্তি,
এইটার রবীন্দ্রনাথ ঠাকুর একটু বিরোধ করতেন সেই যুগে। তিনি খুব একটাই মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, ভারত মাতা এই দিকে খুব একটা তিনি যেতেন না। একটা ব্রাহ্ম সমাজের যে প্রভাব, যেখানে নির্গুণ ব্রহ্মের উপাসনা, সেই নির্গুণ ব্রহ্ম কিন্তু একটু পুরুষ পুরুষ, সেটা নারী নারী নয়, যদিও নির্গুণ, কিন্তু তবু তার যে ডিসক্রিপশন সেটা অনেকটা বাইবেলের যে গড এবং ইসলামের যে আল্লাহ তার সাথে কিছুটা যেন মেলে। তিনি করুণাময়, তিনি কখনো করুণাময়ী নন। তো রবীন্দ্রনাথের একটু ওই ব্যাপারে একটুখানি সিটিয়ে থাকতেন তিনি, বিশেষ করে ওই মাতৃ মন্দির, সেই মন্দিরে বলি, সেই বলিতে রক্তপাত, এগুলো রবীন্দ্রনাথের ঠিক পোষাতো না। আর এই শক্তি সাধনা, এটার উপর স্বামীজি খুব বেশি জোর দিতেন, যে বিশেষ করে বাংলায় যে একটা শক্তি সাধনার যেটা পরম্পরা, যেটা তিনি পেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। স্বামী বিবেকানন্দ খুব বেশি মা করতে চাইতেন না প্রথম দিকে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে প্রেরণা দিয়েছিলেন। যে প্রেরণায় মানে বলিয়ান হয়ে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে এই দুর্গা, কালী, মা, ভারত মাতাকে তিনি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন। এবং যেমন আমরা দুর্গাকে এবং কালীকে বলি দিই, তবে আমাদের যে বাসনা তা সিদ্ধ হয়, ঠিক তেমনই আমাদের জীবনকে বলি দিলে তবেই ভারত মাতাকে স্বাধীন করার যে বাসনা বা স্বাধীন করার যে আমাদের স্বপ্ন তা সাকার হবে। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দের মধ্যে অবশ্যই একটা পার্থক্য ছিল, কিন্তু পার্থক্য পরের দিকে অনেকটা মিটে যায়, কিছুটা মিটে যায় যখন ভগিনী নিবেদিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কালী তত্ত্ব নিয়ে অনেক কিছু বোঝান এবং ভারতবর্ষের স্বাধীনতার যে দরকার, কেন দরকার, এবং ইংরেজরা যে আসলে বদমাইশিটা কি করছে, তাদের মতলবটা আসলে কি, এটা নিবেদিতা ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাতে পারেন। কেননা নিবেদিতা কিন্তু ইংল্যান্ডের মেয়ে নন, তিনি আয়ারল্যান্ডের মেয়ে, এবং আয়ারল্যান্ডের একজন মেয়ে হয়ে, শিক্ষিত মেয়ে হয়ে, তিনি খুব ভালো করে জানেন ইংরেজ কলোনিয়ালিজম কত ধূর্ত এবং কত সাংঘাতিক, কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করে ওরা একটা জাতিকে একদম পুরোপুরি শেষ করে দিতে পারে। হিন্দু মুসলমানের মারামারি হতে পারে, কিন্তু মুসলমানদের ওই ধরনের কৌশল নেই যার দ্বারা ওরা প্রোপাগ্যান্ডা করে, ন্যারেটিভ তৈরি করে, ইতিহাস পাল্টে দিয়ে আর একটা জাতিকে সম্পূর্ণ ভিখিরি করে দিতে পারে, মানে দার্শনিকভাবে ভিখিরি করে দিতে পারে, ভিশনের দিক দিয়ে ভিখিরি করে দিতে পারে। কিন্তু ইংরেজরা বা ইউরোপিয়ানরা সেটা খুব ভালো জানতো, এটা করতে জানতো। তা নিবেদিতা বোঝানো এই কথাগুলো আস্তে 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 রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ঢোকানোর পর রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা বুঝতে পেরেছিলেন, এবং তখন তার ওই যেগুলো তুমি বলছো মতাদর্শগত বিরোধ অনেকটা কেটে গিয়েছিল তার মধ্যে থেকে। তাই জন্য তখন রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দ পড়ো। সুতরাং তিনি নিজেই, যিনি এত বেশি ভারত চর্চা করেছেন, তিনি নিজে আরেকজনকে তার থেকে অনেক আগে চলে গেছেন এমন একজন মানুষ, মাত্র ৩৯ বছর বয়সে চলে গেছেন, তার দিকে ঠেলে দিচ্ছেন বিবেকানন্দকে বোঝার জন্য বা ভারতবর্ষকে বোঝার জন্য। সুতরাং মতাদর্শগত বিরোধগুলো অত ছিল না শেষের দিকে। তার আরেকটা বিরোধ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা বিবেকানন্দকে নিয়ে নয়, সেটা রামকৃষ্ণ মিশনকে নিয়ে। তার মনে হয়েছিল রামকৃষ্ণ মিশন বেদ এবং উপনিষদের অপব্যাখ্যা করছে, তারা গুরু পূজা করছে, তাদের জায়গা থেকে সরে গেছে, তারা ভারতবর্ষের দর্শন এবং ইতিহাসকে অন্যরকমভাবে দেখাচ্ছে। তো এটা তার মনে হয়েছিল, সেটা তারা কিছুটা বিকৃত হয়ে গেছে, এটা তার ধারণা। কিন্তু স্টাইলিস্টিক্যালি যেটা মেইন প্রবলেম, যেটা হচ্ছে বাংলার ওপরে বা ভারতবর্ষের উপরে যে প্রভাবের কথা তুমি বলছো, স্বাধীনতা সংগ্রামের উপর ডিরেক্টলি কি প্রভাব পড়েছিল না পড়েছিল সেটা আলাদা কথা। বিবেকানন্দের প্রভাব ছিল স্বাধীনতা সংগ্রামের উপরে, রবীন্দ্রনাথের প্রভাব তেমন ছিল না, পরিষ্কার কথা। জনগণমন তিনি লিখেছিলেন, যা করেছিলেন সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু তার কোনো প্রভাব, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বা চিন্তার কোনো প্রভাব স্বাধীনতা সংগ্রামের উপরে ছিল তা না, এটা নিশ্চিত করে বলা যায়। সমাজের উপরে ছিল। আমরা তোমরা যদি দেখো যে ঘরে বাইরের মতো একটা উপন্যাস, যেখানে দেখা যাচ্ছে যিনি জমিদার তিনি মানুষটা ভালো, আর যে বিপ্লবী সে মানুষটা বুদ্ধিমান, কিন্তু সে ধূর্ত, সে ম্যানিপুলেটিভ, সে
মানুষকে ব্যবহার করতে পারে এবং তার দেশের স্বাধীনতার থেকে নিজের ক্ষমতা, নিজের পলিটিক্যাল কর্তৃত্ব এবং নিজের ভোগ বিলাসের দিকে তার নজরটা বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা দিক দেখাচ্ছেন। সবসময় এটা হয় না বলাই বাহুল্য, সব জমিদার যে ভালো লোক নয় এটা বলাই বাহুল্য। একটা দিক দেখাচ্ছেন যে স্বদেশীদের মধ্যে একটা ভণ্ডামি আছে এবং যারা জমিদার, অনেক দিনের জমিদার, তারাই প্রকৃত দেশের কল্যাণ করছে, তারাই চাষিদের কথা ভাবে, তারাই কুটির শিল্পের কথা ভাবে, তারাই বাঁধ দেয়, তারাই মন্দির তৈরি করে, তারাই পুকুর তৈরি করে, তারাই স্কুল তৈরি করে, তারাই দেশের কল্যাণ করে। আর এরা যারা র্যাডিকালাইজ, যারা স্বদেশী, তারা সবকিছু ক্ষতি করছে, ধ্বংস করছে দেশকে স্বাধীন করবার নামে। বুঝতে পারছো, রবীন্দ্রনাথ একটা অ্যান্টি বিপ্লবী একটা স্ট্যান্ড তার ছিল। তার মানে তিনি অ্যান্টি ইন্ডিয়া নন বা তিনি প্রো ব্রিটিশ নন সেই অর্থে। তিনি ব্রিটিশদের অনেক কিছু পছন্দ করতেন, অনেক কিছু করতেন না। তিনি ভারতীয়দের অনেক কিছু পছন্দ করতেন, অনেক কিছু করতেন। নিজে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ব নাগরিক বলে নিজেকে মনে করতেন। বললাম না, একটা চূড়ান্ত, তাই জন্য খুব একটা প্র্যাকটিক্যাল লোক নন। বিশ্ব নাগরিক হতে গেলেও যে আমাকে আসলে দেখতে হবে যে আমার জাতিটা স্বাধীন কিনা, যে কথাটা সুভাষচন্দ্র বসু বুঝতেন, যে কথাটা বিবেকানন্দ সহজেই বুঝতেন, যেটা নিবেদিতা বুঝতেন, সেটা রবীন্দ্রনাথ বুঝেছিলেন। একদম শেষে, একদম তার যখন যে বছর তিনি শরীর ছাড়লেন, মনে করা হয় সেই বছর জানুয়ারি মাসে এলগিন রোড থেকে সুভাষচন্দ্র বসু যখন চলে গেলেন, তখন প্রথমে শান্তিনিকেতনে গিয়ে গুরুদেবকে প্রণাম করতে গিয়েছিলেন। তখন তিনি মুক্ত কণ্ঠে আশীর্বাদ করেছিলেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন এটা দরকার আছে, এই লোকটাকে আমাদের দরকার আছে, ভারতের স্বাধীনতা পাওয়া ইংরেজের হাত থেকে দরকার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়ে যাচ্ছে প্রায়। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মানে এই ধরনের জায়গায় পৌঁছতে একটু দেরি হয়েছে, কারণ তার মনের গঠনটা অন্যরকম। এবার সমাজ, এটা আমি একটু আগে বলতে শুরু করেছিলাম, সমাজে দু রকমের প্রভাব হয়েছে। এক রকমের প্রভাব হচ্ছে যে একটা ব্রহ্মচর্য জীবন যাপন করব, ত্যাগের জীবন যাপন করব, দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, দেশকে স্বাধীন করব, স্যাক্রিফাইস করব, নিজের কথা ভাববো না, বিবাহ করব না, ব্যায়াম করব, আসন করব, জপ ধ্যান করব, গীতা পড়ব। এইটা এক ধরনের সমাজের একটা অংশে প্রভাব পড়েছিল। আরেকটা অংশে ভালো সাজবো, ভালো গুজবো, ভালো কবিতা লিখবো, ভালো গান করব, একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবো, একটু নতুন নতুন শব্দ নিয়ে আসার চেষ্টা করব, একটুখানি সাহিত্য চর্চা করব, একটু সাংস্কৃতিক হব। এরা জোয়ার, নতুন ফ্যাশন, এমনকি মেয়েদেরও নতুন ফ্যাশন, নতুন শাড়ি, সবকিছু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে আসছে। তারও একটা প্রভাব পড়েছিল জনসমাজের উপর। আর এরা বেসিক্যালি স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে এসকেপিস্ট। এরা বেসিক্যালি ইংরেজদেরই খাবো, পড়বো, তাদেরকেই একটু খুশি করে চলবো, চলে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা একটা মানে গগনবিহারী জায়গায় পৌঁছে দেব। এইরকম দুটো আদর্শ তৈরি হয়েছিল, যেটা রবীন্দ্রনাথও বুঝতেন এটা হয়েছে, স্বামীজিও বুঝতেন যেটা হচ্ছে, এবং তাই জন্য তিনি খুব কঠোরভাবে এই ধরনের মানসিকতার সমালোচনা করেছিলেন। তো এইটা দুটো প্রভাব পড়েছিল সমাজে। আর স্বাধীনতা সংগ্রামের মধ্যে আমি আবার বলছি, বিবেকানন্দের প্রচন্ড প্রভাব ছিল বিপ্লবীদের মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের তেমন প্রভাব ছিল না। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, আমরা যে একাডেমিশিয়ানের যে ইতিহাস, সেই চর্চা থেকে যেভাবে ইতিহাসকে দেখতে শিখেছি, তাতে একটা সবসময় আমাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়, সেইটা একেবারে আপনি পরিষ্কার করে দিয়েছেন আজকের এই আলোচনায়। প্রীতম ঘোষ জিজ্ঞাসা করেছিলেন যে রবীন্দ্রনাথ এবং স্বামীজির যে মতাদর্শের বিরোধ, সেটা ভারতের স্বাধীনতা আন্দোলনে কিভাবে প্রভাব পড়েছিল। মহারাজ জানিয়েছেন যে জীবনযাপন কেন্দ্রিক এবং লাইফস্টাইল কেন্দ্রিক তাদের পার্থক্য ছিল, এবং উভয় কেউই কিন্তু সরাসরি স্বাধীনতায় প্রভাব সৃষ্টি করতে চাননি, কিন্তু তাদের জীবনাদর্শ মধ্য দিয়ে, বিশেষত বিবেকানন্দের জীবনাদর্শের মধ্য দিয়ে, তার আদর্শের মধ্য দিয়ে, তার বাণীর মধ্য দিয়ে সেই প্রভাব স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে পড়েছে, সেটা মহারাজ আমাদের মধ্যে ব্যক্ত করলেন। এবং তাদের যে জীবন সময়কাল আর কি, তাদের যে কালখণ্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দ 1902-এ শরীর ছেড়েছেন, এবং যার ফলে তার পক্ষে যখন অগ্নিগর্ভ
ভারতের পরিস্থিতি সেই সময় সরাসরি থাকা সম্ভব ছিল না। অন্যদিকে রবীন্দ্রনাথ ১৯৪১ সাল পর্যন্ত ছিলেন, সুতরাং তিনি হয়তো অনেক কিছু দেখে গিয়েছেন। তবে বিবেকানন্দের যে অবস্থান মহারাজ জানালেন সেটা ভিন্নতর। তিনি আর যেটা রবীন্দ্রনাথের সেটা ভিন্নতর। রবীন্দ্রনাথ সবকিছুর মধ্যে মঙ্গল, শুভ, আনন্দ, প্রেম খুঁজতেন। আর বিবেকানন্দ একটা ত্যাগ, ব্রহ্মচর্যের আদর্শের কথা বলতেন। মানে মহারাজ বললেন যে রবীন্দ্রনাথ আইডিয়ালিস্টিক, অন্যদিকে স্বামী বিবেকানন্দ বেদান্তিক, দার্শনিক, সন্ন্যাসী, ত্যাগী। এবং বিবেকানন্দের রোমান্টিকতা ঠিক ভেতরে, বাইরে বাহ্যিক নয়, তিনি প্র্যাকটিক্যাল। ১৯০২ পর্যন্ত তিনি থাকলেও তার স্বাধীনতা সংগ্রামে তার যে প্রভাব সেটা অন্যদিকে ছিল। তিনি স্বামী বিবেকানন্দ নিজে মনে করতেন জাগরণ না হলে স্বাধীনতা আসবে না। এবং বিবেকানন্দের যে বাণী, অর্থাৎ যে আহ্বান, তোমরা ভুলে যেও না তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত, এটাই বিপ্লবীদের একসময় বাণী হয়ে উঠেছিল। কংগ্রেসী যারা ছিল সেকালে, অন্তত আমরা যে কংগ্রেসের ইতিহাস জানি তাতে তারা সবাই মডারেট পন্থী ছিলেন। একটা সাধারণ একটা স্বায়ত্ত শাসন মতো চাইতেন। অন্যদিকে যারা র্যাডিক্যাল ছিলেন, যারা স্বাধীনতা চাইতেন, তারা পুরোপুরি বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বিপ্লবীরা খুব একটা রবীন্দ্রনাথকে পাননি। রবীন্দ্রনাথ বিপ্লবীদের প্রতি খুব একটা সহানুভূতিশীল ছিলেন না। রবীন্দ্রনাথের যে জীবনাদর্শ সেটা ব্যাখ্যা করতে গিয়ে মহারাজ বললেন যে তিনি আসলে পাশ্চাত্যের মিলন চেয়েছিলেন, এবং তিনি মনে করতেন যে ভারতবর্ষের জানালা দীর্ঘদিন বন্ধ হয়েছিল এবং ইংরেজরা আসার ফলে একটা টাটকা হাওয়া এসেছে। যদিও মহারাজ বলছেন বর্তমান যে ইতিহাস আলোচনা হচ্ছে তাতে রবীন্দ্রনাথের যে ভাবনা সেটা হয়তো ভুলই প্রমাণিত হচ্ছে। এবং তাদের মোটিভটা নিয়ে মহারাজ আলোচনা করলে তাদের মোটিভ আলাদা ছিল। বিবেকানন্দ একটা সংগঠন তৈরি করেছেন এবং সেটা ইংরেজের সময়কাল, সেই সংগঠনকে রক্ষা করতে গেলে ইংরেজরা সরাসরি বিরোধিতা করলে সেটা সম্ভব না, সেটা তিনি মনে করতেন। এবং তাই টাইট রোপ ওয়াকিং মহারাজ একটা শব্দ ব্যবহার করলেন, তাকে করতে হয়েছে, খুব সন্তর্পণে তাকে চলতে হয়েছে। এবং হেমচন্দ্র ঘোষকে তিনি সরাসরি বলেছিলেন যে যদি দরকার হয় তাহলে তিনি বুকে তার ইংরেজদের গুলি দিতে প্রস্তুত। রবীন্দ্রনাথ মহারাজ আবার বললেন কবি থেকে ঋষি সত্তায় উপনীত হয়েছেন। যেখানে বিবেকানন্দের যে আদর্শ সেখানে ত্যাগ, ব্রহ্মচর্য, অগ্নিমন্ত্র, সেই আদর্শের দ্বারা অনুপ্রাণিত অরবিন্দ, সুভাষচন্দ্র। অন্যদিকে রবীন্দ্রনাথের গার্হস্থ্যের মধ্যে মুক্তি খুঁজতেন। রবীন্দ্রনাথ গান, কবিতা শুনে যে খুব একটা বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিলেন এটা বলা যাবে না। যেখানে নজরুল, দ্বিজেন্দ্রলালের যে গান সেটা বিপ্লববাদে মানুষকে উদ্বুদ্ধ করেছিল। রবীন্দ্রনাথের গান হয়তো কংগ্রেসের অধিবেশনে কাজে লাগতো। মহারাজ আবার আরো সুন্দরভাবে দুজন মহাপুরুষ বা আলোক সামান্য মহাপুরুষের কথা বলতে গিয়ে বললেন যে মতাদর্শগত তাদের তেমন হয়তো পার্থক্য নেই। যেভাবে বিবেকানন্দকে বিপ্লবীরা একটা ভৌগোলিক ভারতকে বা বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত হয়ে মা হিসেবে দেখেছে, সেইটা রবীন্দ্রনাথ খুব একটা মেনে নিতেন না। কারণ তার মধ্যে একটা নির্গুণ ব্রহ্ম, অর্থাৎ তার যে ব্রহ্ম সাধনা, তার মধ্যে যে নির্গুণ ব্রহ্মের সাধনা ছিল সেইটাই মনে করতেন। এবং সমাজে যে প্রভাব, সেই ক্ষেত্রে মহারাজ বললেন যে সমাজে প্রভাব পড়েছিল এবং সেখানে ঘরে বাইরে উপন্যাস থেকে মহারাজ আলোচনা করেছেন যে সেখানে জমিদাররাই সমাজের উপকার করছে, বিপ্লব যারা র্যাডিক্যাল তারা কিছুটা ধ্বংসাত্মক দিকে যাচ্ছে বলে রবীন্দ্রনাথ মনে করতেন। এবং মহারাজ মনে করালেন এই ভুলটা তার ভেঙেছিল যখন নিবেদিতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। কারণ নিবেদিতা তাকে মাতৃতত্ত্ব বোঝাতে পেরেছিলেন এবং নিবেদিতা নিজে যেহেতু আয়ারল্যান্ডের মেয়ে, তিনি জানতেন এই উপনিবেশিকতাবাদ, বিশেষ করে ইংরেজরা কত ভয়ঙ্কর, কত ধূর্ত। এবং সেই ক্ষেত্রে তাদের যে সমাজে একদিকে বিবেকানন্দের যে আদর্শ, তার দ্বারা ব্রহ্মচর্য, ত্যাগ, স্বাধীনতা সংগ্রাম, অন্যদিকে রবীন্দ্রনাথের যে আদর্শ, তার দ্বারা ভালো খাবো, সাজবো, গান গাইবো, এই একটা আর্ট ফর্মের দিকে চলে যাচ্ছিল। কিন্তু শেষে মনে করা হয় যে যখন নেতাজি আমাদের মহানিষ্ক্রমণে চলে যাচ্ছেন তখন আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের। মহারাজকে প্রণাম জানিয়ে পরের যে জিজ্ঞাসা সেটা আমি পাঠ করছি, সেটা করেছেন মহারাজকে অরিজিৎ দাস। তিনি বলেছেন, মহারাজ গান্ধীজির ব্রহ্মচর্য পালনের নামে সবরমতী আশ্রমে যুবতী মেয়েদের সাথে উলঙ্গ হয়ে সহবাস করার কারণে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। তার এই বিকৃত রুচি প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে ইচ্ছুক। অরিজিৎ দাস আপনাকে বলেছেন, লিখেছেন আপনাকে।
মানে অরিজিৎ দাস তুমি তো মানে উনি যে এইগুলো করেছেন সেটা তুমি জানো তো, তারপর আবার আমার কাছ থেকে বক্তব্য কি শুনতে চাও তুমি? মানে আমাদেরও তার ভক্ত হয়ে তার করা উচিত কিনা এরকম ধরনের, এ ধরনের বক্তব্য শুনতে চাও? তবে এখন তো মোটামুটি মানুষ সবাই জেনেই গেছে অনেক কিছু, তাও হয়তো সবাই সবটা জানে না। তাই জন্য আমি কি মন্তব্য করবো বলো, বক্তব্য কি দেবো, মতবাদ কি দেবো, এগুলো মানে এটা নিয়ে এইসব নিয়ে কথা বলতে রুচিও হয় না। তবু হয়তো এখনো পর্যন্ত অনেক কিছু জানে, কারণ খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। 2002 সাল পর্যন্ত গান্ধীজির এই ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু সবকিছু ধামাচাপা দেওয়া ছিল। 2002 সাল পর্যন্ত, মানে কিছুকাল আগে পর্যন্ত এগুলো নিয়ে কোনো লেখালেখি, কোনো আলোচনা কিছু করতেই দেয়া হতো না সরকারের তরফ থেকে বা পক্ষ থেকে। 2002 সাল পর থেকে আস্তে, আস্তে সেই যুগের অর্থাৎ গান্ধীজির আমলের কিছু বিদেশি সাংবাদিক, এখানকার কিছু প্রত্যক্ষদর্শী জবানবন্দি থেকে ধীরে ধীরে পুরো ব্যাপারটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। এটা ১ নম্বর কথা। এটা অনেকেই হয়তো জানে না। ২ নম্বর কথা হচ্ছে গান্ধীজির ১৩ বছর বয়সে বিবাহ হয়েছিল। তখনকার দিনে এরকম অল্প বয়সে বিবাহ হতো। আর তার ৫ জন সন্তান ছিল, ৪ টি ছেলে, ১ টি মেয়ে। তার যে ১ম সন্তান তার নাম হরিলাল গান্ধী। এই হরিলাল গান্ধীর সাথে মোহনদাস গান্ধীর মানে বাবা ছেলের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। খুবই ঝড় সেই সম্পর্কের মধ্যে। মানে গান্ধীজির অনেক মানে যাকে বলে কট্টর গোঁড়া যে মানে কথাবার্তা, তার যে ব্যবহার, তার যে আচরণ, চাপিয়ে দেওয়া ছেলেমেয়েদের ওপরে, তার স্ত্রীর ওপরে, এগুলো নিয়ে। আর হরিলালের নিজেও খুব একটা আ কি বলবো সুবোধ ছেলে ছিল বলে মনে হয় না। সেও নেশা, পান ইত্যাদি এসবের মধ্যে ব্যস্ত থাকতো খুব। করতে ১৯০০ বোধহয় ৩৬ সাল নাগাদ সে তোমার একজনের আ ব্যাখ্যা শুনে, তার নাম হচ্ছে মৌলানা আব্দুল বারী। তার কোরআনের ব্যাখ্যা শুনে সেই হরিলালও কোরআন পড়তে আরম্ভ করল এবং সে মুসলমান হয়ে গেল। এবং তারপরে মুসলমান হওয়ার পরে মহাত্মা গান্ধীর তেমন কিছু এসে গেল না। তিনি বললেন, "কিছু আর করার নেই।" কস্তুরীবাই খুব মানে তাকে বারবার অনুরোধ করেছিলেন যে, "তুমি তোমার ছেলেকে বোঝাও। তুমি ওই মুসলমান সমাজ, ওই যারা মৌলনারা মৌলবীরা যারা ওকে কনভার্ট করেছে, যাকে ওকে ভুল পথে নিয়ে গেছে তাদেরকে বোঝাও। তুমি বললে কাজ হবে।" উনি বললেন, "না, না, যে একবার হয়ে গেছে, হয়ে গেছে। হিন্দু ধর্মে ফেরা যায় না।" ইত্যাদি বলে তিনি একদম উড়িয়েই দিলেন। খুব একটা দুঃখিত হলেন বলে মনে হলো না। সাধারণত পিতা-মাতা খুব দুঃখিত হন। কস্তুরীবাই খুবই দুঃখিত হয়েছিলেন। মনে হলো না। হরিলালের যে মেয়ে, কন্যা, তার নাম মধু। মেয়েটি খুব ভালো মেয়ে। সে নিয়মিত মন্দিরে যেত, শিব পুজো করত, আরতি করত, তারপরে আলপনা আঁকত। তখনকার দিনের হিন্দু ঘরের মেয়েরা যেগুলো করতে ভালোবাসত বা করতে শিখত মায়ের কাছ থেকে। তো এই মধু কিন্তু ওই মন্দিরে যাওয়া বন্ধ হলো না। বাবা ধর্ম পাল্টালো, বাবা ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিন্তু মেয়ে যেমন মন্দিরে যাচ্ছে, পুজো করছে তেমন করতে আরম্ভ করল। তেমন করে যেতে লাগলো। এইটা নিয়ে এবারে মুসলমান সমাজে কথাবার্তা আরম্ভ হয়ে গেল। মৌলবি তখন হরিলালকে সাবধান করে দিল যে, "তুমি বাপু তোমার মেয়েকে বারণ করো। সে যেন এই মন্দিরে যাওয়া বন্ধ করে।" তা হরিলাল চেষ্টা করলে মেয়েকে বারণ করে তাকে বোঝাতে, কিন্তু মেয়েকে আটকানো গেল না। মেয়ে যেমন যাচ্ছে তেমনই যাচ্ছে। তখন মৌলবি এবার শাসাতে আরম্ভ করল হরিলালকে। হরিলালকে শাসাতে গিয়ে বলল যে, "এবারে আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী তোমার মেয়েকে এবারে জোর করে মৌলবির সাথে বিয়ে দেওয়া হবে।" এবং তারপরে ১ মাস, ২ মাস, ৩ মাস সে মৌলবীর সাথে ঘর করার পরে তারপর আমরা তাকে একজন যোগ্য মুসলমান যুবকের সাথে বিয়ে দেব। তুমি যদি এই বিপদ এড়াতে চাও, যদি তুমি এরকম ধরনের শাসন এড়াতে চাও, তাহলে তোমার মেয়েকে তুমি এখনই বোঝাও। তো হরিলাল তখন অতটা তার মেয়ের উপরে দখল নেই। আর কস্তুরীবাই পাগলের মতন তখন এখানে ওখানে ছুটোছুটি করছেন, হ্যাঁ? স্বামীকে বারবার বলছেন, "কিছু একটা করো, এইটুকুন মেয়ে, তার জীবন নষ্ট হয়ে যাবে।"
তখন মোহনদাস করমচাঁদ গান্ধী বললেন, ওকে আমার কাছে পাঠিয়ে দাও, নাতনিকে। তা সেই মধুবেন এসে তখন মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছে এলেন। সেই যে এলেন, একদম জীবনের শেষ দিন পর্যন্ত মধু ছিলেন গান্ধীজির সাথে। ইতিমধ্যে 1938 সালে কস্তুরীবাইয়েরই চেষ্টায়, কস্তুরীবাই প্রাণপণ এখানে ওখানে কোথাও যখন সুরাহা হলো না, তখন আর্য সমাজে গিয়ে একদম হত্যে দিয়ে পড়লেন সেখানে। এই আর্য সমাজে তার কিছু বছর আগে শ্রদ্ধানন্দজি ছিলেন, তিনি সেই সময় শ্রদ্ধানন্দজি সেই সময় প্রচুর ওই কনভার্টেড হয়ে যাওয়া মুসলমানদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার প্রচুর কাজ করেছিলেন, যে আর্য সমাজ দয়ানন্দ সরস্বতীর দ্বারা অনুপ্রাণিত। শেষ পর্যন্ত ওই কাজ করার জন্য একজন মুসলমান তাকে হত্যা করে। শ্রদ্ধানন্দ ছিলেন গান্ধীর এবং শ্রদ্ধানন্দের মধ্যে বন্ধুত্ব ছিল, অথচ সেই শ্রদ্ধানন্দের ব্যাপারে শুধুমাত্র সামান্য একটু শোক জ্ঞাপন করলেন মাত্র, মানে শোক প্রকাশ করলেন মাত্র, একটা স্টেটমেন্ট দিলেন, তার বাইরে কিছু করলেন না। আর এর ফাঁসির মানে সম্ভাবনা তৈরি হলো, যে হত্যাটা করেছে যে মুসলমান যুবকটি, তার যাতে ফাঁসি না হয় তার জন্য গান্ধীজি আন্দোলন করতে আরম্ভ করলেন। এরকম ধরনের ঘটনা তো আকছারই ঘটেছে গান্ধীর জীবনে, সেটাও ঘটেছে। যাই হোক, ওই কস্তুরীবাইয়ের চেষ্টায় তখন সম্ভবত করপাত্রজি ছিলেন আর্য সমাজের প্রধান, তিনি হরিলালকে ডেকে পাঠালেন এবং হিন্দু ধর্মের যে বা বেদান্তের যে মহান যে বাণী, সেইগুলো নিয়ে তার সাথে প্রবচন করতে আরম্ভ করলেন। সেই শুনতে শুনতে এবং ইসলামের যখন খণ্ডন হচ্ছে কোরআনের, শুনতে শুনতে হরিলালের বিবেক জাগলো, তিনি আবার রিভার্ট করলেন, তিনি আবার ফিরে এলেন হিন্দু ধর্মে, এবং এবার তার নাম নিলেন নতুন হীরালাল। তার আগে তার নাম ছিল আবদুল্লাহ। 2 বছর তিনি ছিলেন আবদুল্লাহ গান্ধী, এই নামে তিনি ছিলেন। তারপরে হীরালাল নাম নিয়ে তিনি ফিরে এলেন, কিন্তু মধুর আর ফেরা হলো না। মধু এবং আরেকজন আভা, এরা দুজন গান্ধীর নিত্য সঙ্গী হয়ে থাকলেন, এবং গান্ধী এদের নিয়ে তার ওই যেটা তুমি লিখেছ ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট, এই ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট বলতে কি হতো, রাত্রিবেলা তিনি এদের সাথে শুতেন, এটাকে ঠিক সহবাস বলা যাবে না, সহসজ্জা বলা যাবে, এবং দুজনকেই তিনি বলতেন উলঙ্গ হতে। তিনি নিজেও উলঙ্গ হয়েই শুতেন, যাতে তিনি তার ব্রহ্মচর্য ঠিক মতন আছে কিনা, ব্রহ্মচর্য তিনি রক্ষা করতে পারেন কিনা, সেটা তিনি পরীক্ষা করতে পারেন নিজেকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই দুটি মেয়ের উপরেই ছিল না, সব মিলিয়ে তুমি সাবরমতী আশ্রমের কথা লিখেছ, কিন্তু সাবরমতী আশ্রমের বাইরেও তিনি বহু জায়গায়, এমনকি নোয়াখালীতে যখন দাঙ্গা হচ্ছে তখন তিনি শিবিরে এসেছিলেন, তখনও তার 2 দিকে 2টি মেয়ে নিয়ে, ওই দু কাঁধে ভর দিয়ে চলা, সবসময় তিনি রাস্তাঘাটে ওইভাবেই চলতেন, এবং তাদের নিয়ে শোয়া, সবার সামনেই এগুলো হতো। এই মধু এবং আভা ছাড়াও আরো প্রায় 14-15 জন, সব মিলিয়ে 1.5 ডজন মতন মেয়েরা তার এই সঙ্গতে ধন্য হয়েছে। তাছাড়া আমরা তো সরলা ঘোষালের কথা জানি, তার সাথে তার একটা রীতিমতন একটা রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল, হয়তো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি, চিঠিপত্র ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর খুবই বিরক্ত হয়েছিলেন, সরলাকে সেই সম্পর্ক থেকে সরে যেতে বলেছিলেন। দুটো কথা বলার আছে, এই সমস্ত এক্সপেরিমেন্টে গান্ধীজির কতটা সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে সেটা বিধাতা জানেন, আর তিনি নিজে জানেন, কিন্তু এই মেয়েগুলোর জীবনগুলো কিন্তু কোনোটাই আর স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারেনি। গান্ধীর তো মোটামুটি প্রায় অকাল মৃত্যুই হলো। ইনফ্যাক্ট হরিলাল বা হীরালাল, তিনিও গান্ধীর মৃত্যুর 4 মাস পরে তারও মৃত্যু হয়েছিল টিউবারকুলোসিসে, টিবি, অত্যন্ত অসংযমী জীবনযাপন করতেন তিনি। যাই হোক, তারপরে সেই যে মধুকে ওখান থেকে একটা নির্জন জায়গায় সরিয়ে দেওয়া হলো, সেই মধু নিয়মিত ডায়েরি লিখতেন। সেই ডায়েরি মানে সমস্ত লেখাগুলো আজও ক্লাসিফাইড, আজও গোপন, কি লিখতেন তিনি। প্রত্যেক দিন তিনি হয়তো কিছু লিখতেন সেখানে। এই হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো, তার এই নানা রকম এক্সপেরিমেন্টেশনের মধ্যে তিনি আবার ওই মেয়েরা তাকে চান করিয়ে দেবে এটা তিনি পছন্দ করতেন, নিজে স্নান করতেন না।
তিনি ওই দেশি গরুর যে দুধ, তার যে বিশুদ্ধ ঘি, সেই ঘি দিয়ে তাকে মালিশ করা হবে, আর যে কেউ মালিশ করলে হবে না, ওই মেয়েদেরই করতে হবে মালিশ, এগুলো তিনি পছন্দ করতেন। এবার শুধু চান করালেই হবে না, এগুলো তার নিজের লেখা থেকেই আছে। এবার গান্ধী নিজের লেখার কথা বলছি আমি। তাদের তিনি বলতেন যে তোমরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমাকে চান করাও, অথবা তোমরা শুধুমাত্র তোমাদের আন্ডারগার্মেন্টসটা পরে থাকো। তারপর তিনি নিজেকে মানে পরীক্ষা করতেন এইভাবে যে আমি কতটা প্রলোভিত হচ্ছি দেখার জন্য, কিন্তু চোখ বন্ধ করে থাকতেন, দেখতেন, বলছেন যে কতটা প্রলোভিত হচ্ছি দেখার জন্য যে তারা পুরোপুরি উলঙ্গ হয়েছে কি হয়নি, কারণ অথবা বলেছিলেন তিনি, এরকম হয়তো নিজেকে পরীক্ষা করতেন। এবং ওই যেটা বললাম মালিশ টালিশ সবকিছু, এগুলো সবই সবার সামনে হতো বলে অনেকেই সেটা পছন্দ করতেন না, অনেকে কেউ কিছু বলতেন না, যেহেতু গান্ধী তিনি দেশের কাছে তিনি পিতা স্বরূপ, তাই জন্য অনেকে অনেক কিছু বলতেন না। কিন্তু কেউ যেমন বল্লভভাই প্যাটেল সরাসরি তাকে সবার সামনেই আক্রমণ করেছিলেন যে এইগুলো আপনাকে মানাচ্ছে না, আপনার কাছে মানুষ অনেক কিছু শিখতে চায়, আপনার কাছে মানুষ অনেক কিছু জানতে চায়, অনেক আদর্শ পেতে চায়, এই যেগুলো আপনি করছেন এগুলো অশ্লীল, এগুলো হয়তো আপনি আপনার দিক দিয়ে ঠিক আছেন, কিন্তু সবাই এটা বুঝবে না। তো এবং কে কি ভাবলো না ভাবলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যার কথা বলেন, যিনি আপনার ইষ্ট বলেন শ্রীরামচন্দ্র, তিনি কিন্তু খুব যথেষ্ট টনক ছিল তার, কে কি ভাবলো আমার সম্বন্ধে, সেটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি একজন নেতা, আপনি কোনো সাধারণ মানুষ নন। তা ওইসব জ্ঞান দেওয়া উনি একদম পছন্দ করতেন না। গান্ধীর এর একটা বৈশিষ্ট্য ছিল, গুণ বা দোষ বলবো না, এটা বৈশিষ্ট্য ছিল, তিনি কারোর কথাই শুনতেন না, কোনো পরামর্শই তিনি নিতেন না, তার যেটা মনে হতো তিনি সেটাই বলতেন, আর বলতেন যেটা এটা আমি বলছি না, এটা রাম আমাকে দিয়ে বলাচ্ছেন। শুনতে পরে আর কোনো কথা চলে না, রামের উপরে আর কে কথা বলবে, তাই না? তো যাই তাই তিনি সেই রামের ইচ্ছায় ওইসব করতেন। এবং তিনি মাঝে তার সাফল্য নিয়ে সংশয় আছে, প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে যেটা আমরা পাই। আমি যা কিছু বলছি এগুলো কোনটা কানাঘুষো নয়, এগুলো কোনটা সোশ্যাল মিডিয়ার গল্প নয়, এগুলো ঐতিহাসিক তথ্য। যেমন একবার একজন দেখেছিলেন প্রত্যক্ষদর্শী, ওই বসে আছেন একজন যার সাথে তিনি সহবাস করেছেন সেই যুবতী মেয়েটির সাথে, সেই মেয়েটি থমথমে মুখ করে বিছানার উপর বসে আছে, স্থির হয়ে মাথা নিচু করে, আর মোহনদাস গান্ধী তিনি দেওয়ালে মাথা ঠুকছেন আর কাঁদছেন। অর্থাৎ তিনি হয়তো সেই রাত্রির বেলাতে ব্রহ্মচর্য পরীক্ষায় খুব একটা উত্তীর্ণ হতে পারেননি। তো এরকম ধরনের ঘটনা, ব্রহ্মচর্য পালন তো আমাদের দেশে নতুন কিছু নয়, কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টেশনটা অবশ্যই নতুন। আমরা ভাবতেই পারি না যে ব্রহ্মচারী বিবেকানন্দ এরকম কখনো করছেন। আমরা আগের দিন লাইভেই আমরা সুভাষচন্দ্র বসু ব্রহ্মচর্য নিয়ে আলোচনা করেছি, তিনি নিজেই স্বীকার করেছেন তাই কত স্ট্রাগল করতে হয়েছে, শারীরিক যে দাবি, মনের মধ্যে যে নানা রকম দোলাচল হয়, তার সাথে কত সংগ্রাম করতে হয়েছে, মাঝে তার মধ্যে কত পশ্চাত্তাপ এসেছে, দাবি করেছেন। কিন্তু কেউ কোনোদিন দেখেনি সুভাষচন্দ্র বসুকে এইভাবে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে নিজের সাথে। শুধু এইগুলোতে উনি ইউনিক, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ যে যার নিজের মতন করে বুঝে নিক তাকে তার মতন করে। শেষে আমি একটা কথা বলবো, এটা আমি দেখছি আমরা যখন আমাদের পুরাণে, আমাদের ইতিহাসে, আমরা যখন আমাদের নায়কদের দেখি, শাসকদের দেখি, রাজাদের দেখি, যাদেরকে আমরা আদর্শ হিসেবে সামনে তুলে ধরতে চাই, যেমন শ্রীরামচন্দ্র একজন আদর্শ, যেমন যুধিষ্ঠির একজন আদর্শ, যেমন অর্জুন একজন আদর্শ, মা সীতা একজন আদর্শ, দ্রৌপদী একজন আদর্শ, তাদের চরিত্র নিষ্কলঙ্ক হতে হবে, পার্ট অফ দেয়ার রোল, তাদের ভূমিকার একটা অঙ্গ, যে যার চারিত্রিকভাবে যার মধ্যে কোনো রকম কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কলুষ নেই, তারই অধিকার আছে অত বড় একটা দায়িত্ব পালন করা, একটা দেশ, একটা সমাজ, একটা জাতির দায়িত্ব নেওয়ার অধিকার আছে। বিংশ শতাব্দীতে দেখছি এসে ওটা পার্সোনাল লাইফ আর এটা পাবলিক লাইফ, এর আমরা ডিস্টিংশন আমরা করতে আরম্ভ করেছি। এই আমেরিকার বিল ক্লিন্টনকে আপনারা দেখুন না, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে মামলা হলো, মনিকা লেভিনস্কির ঘটনা,
একদম হোয়াইট হাউসের মধ্যে তিনি তার সাথে রীতিমতন যৌন কর্মে লিপ্ত হয়েছেন। প্রথম দিকে অস্বীকার করলেন, কিন্তু এত এত প্রমাণ বেরিয়ে এলো যে তিনি স্বীকার করতে বাধ্য হলেন এবং ক্ষমা চাইতে আরম্ভ করলেন। তারপরে তিনি দিব্যি প্রেসিডেন্ট থাকলেন এবং সেইটা নিয়ে কেউ তেমন কথাও বলেন না। ওটা প্রাইভেট লাইফ, ওটা তার ব্যক্তিগত জীবন। তার স্ত্রীর সাথে তিনি যে এক ধরনের বিশ্বাসঘাতকতা করলেন, তিনি যে একজনের মানে একাধিক সন্তানের পিতা, কিছুই কারো যায় আসলো না। এইটাই সেকুলারিজমের কনসেপ্টের আরেকটা দিক। এটা খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদের দেশে এরকম অনেক অনেক নেতারা রয়েছে যারা ব্যক্তিগত, যাদের চরিত্রগুলো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গতে যারা ধরা টরা পড়ছেন, জেলে টেলে যাচ্ছেন, তাদের তখন সব জানা যাচ্ছে, কিন্তু তারা অনেক আগে থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু সেই নিয়ে মিডিয়া বা কারোর কোনো মাথা ব্যথা নেই, কারণ ওটা তার ব্যক্তিগত জীবন। তিনি শিক্ষামন্ত্রী হয়ে কেমন করছেন সেটা দেখতে হবে। সুতরাং ব্যক্তিগত জীবনে যদি কোনো ব্যভিচারও হয়, সেটা রাজনৈতিকভাবে কোনো প্রভাব ফেলবে না, তার জন্য ভোটেরও কোনো রদবদল হবে না। এটা একটা নতুন ধরনের একটা মূল্যবোধ তৈরি করার চেষ্টা হয়েছে, আধুনিক একটা নতুন ধরনের। এটা নতুন ধরনের একটা মানে আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একটা ডিমার্কেশন করো, একটা বর্ডার করো, যে ব্যক্তিগতভাবে সে যতই খারাপ চরিত্র হোক না কেন, যে মোহনদাস গান্ধী অহিংসার কথা বলতেন, তিনি কস্তুরীবাইকে রীতিমতন মারধর করতেন, করুন না কেন, সেটা ব্যক্তিগত জীবন। তার বাহ্যিক জীবনে তিনি কত অহিংসা তত্ত্ব নিয়ে কাজ করেছেন, অহিংসা নিয়ে কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আঁখকে বদলা আঁখ হলে তো সব পুরো পৃথিবী ব্লাইন্ড হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, এই সুন্দর সুন্দর কথা সবাই কোটেশন করে বেড়াচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এই যে একটা অদ্ভুত ব্যক্তিগত জীবন এবং বাহ্যিক জীবন, ব্যক্তিগত জীবনে আমি দুর্নীতিগ্রস্ত হতে পারি, অসভ্য হতে পারি, ব্যভিচারী হতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, যদি আমার পাবলিক জীবনে আমার রোলটা আমি ঠিক মতন করে যাই। এইটা একটা সারা পৃথিবীতেই, শুধুমাত্র ভারতে নয়, এটা গোটা পৃথিবীতেই এই জিনিসটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এই অধুনা বামপন্থী নিও মার্কসিস্ট যে সেকুলারিজম, তার একটা ফসল। এই সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। যখনই আমরা আবার ফিরব ধর্মে, ধর্মে ফিরবো মানে শুধু ধ্যানে ফিরবো না, শুধু যোগে ফিরবো না, শুধু রোববার রোববার সৎসঙ্গে ফিরবো না। আমরা যখন আমাদের জীবনে প্রতিটি জায়গায় আমরা ভাববো যে আমি ব্যক্তিগতভাবে যদি আপোষ না করি, তবেই আমার শক্তি জাগবে, তবেই আমার মধ্যে সত্য একদিন কথা বলতে আরম্ভ করবে, সেই চরিত্রই আমাকে একদিন ভগবানের কাছাকাছি নিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত সেই ধর্মে আমরা ফিরবো, যখন ধর্মে ফিরবো, তখন রাজনীতিতেও ধর্ম আসবে, তখন সমাজেও আসবে, শিক্ষাতেও আসবে, স্বাস্থ্যতেও আসবে, বিনোদনেও আসবে, খেলাধুলাতেও আসবে, সম্পর্কতেও আসবে, সব জায়গাতেই ধর্মে আসবে। যখন আমি ব্যক্তিগতভাবে আমি আমার চরিত্রের, আমার বিবেকের, আমার মনুষ্যত্বের সাধনা করব, যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না অল ইনক্লুসিভ হচ্ছে ধর্ম, এই সেকুলারিজমের ভণ্ডামি থেকে বেরিয়ে গিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না আসলে গান্ধীর মতো লোক কতটা ক্ষতিকারক আমাদের দেশের পক্ষে। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, যেটা ইতিহাসের এই আলোচনায় উঠে এলো, সেই কাহিনী আমি পুনরাবৃত্তি করতে চাই না। শুধু বলবো যে তিনি কারো কথা শুনতেন না এবং কারো পরামর্শ নিতেন না। তিনি বলতেন যে রাম আমাকে বলাচ্ছে, এবং রাম তাকে কি বলাতো সেটা প্রত্যক্ষদর্শীর যে বিবরণ, সেটা থেকে বোঝা যায়। আপনি সেই তার যে ব্যক্তি জীবন, সেই জীবনের ক্ষেত্রে হরিলালের কাহিনীর কথা বলেছেন। হরিলাল এবং মধু এবং আরো 14-15 জন মেয়ে যাদের নিয়ে তিনি ব্রহ্মচর্যের এই লীলা করতেন। আদর্শের মানে আপনি যেটা আমাদের বলেছেন, আমরা যেটা মনে করি বা আমাদের ভারতবর্ষ যেটা মনে করে, যিনি আদর্শ সাহিত্য চরিত্র হবেন, যিনি আমাদের আদর্শ হবেন, তাকে নিষ্কলঙ্ক হতে হবে এবং তারই অধিকার আছে দেশ, জাতি এবং
সমাজের দায়িত্ব নেওয়ার। অন্যদিকে আমরা যেটা বিংশ শতাব্দীর একটা ধারণা আপনি উল্লেখ করেছেন যে আমরা মনে করেছি বা মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ এবং পাবলিক লাইফ আছে এবং সেইটা ব্যক্তি জীবনে সে যা কিছু ব্যভিচার করতে পারে, তার যা কিছু কলঙ্ক থাকতে পারে সেইটা রাজনীতিতে তার কোনো মূল্যায়ন হবে না। এটা একটা নতুন মূল্যবোধ সেট করে দেওয়া হয়েছে আমাদের মধ্যে। তিনি ব্যক্তিগত জীবনে যতই হিংসার আচরণ করুন না কেন বা বাইরে তিনি অহিংসা সত্যাগ্রহের কথা বলবেন এবং সেটাই আমাদের মেনে নিতে হবে, সেটাই আমাদের আদর্শায়িত করতে হবে। এও একটা নিও মার্কসিস্টদের একটা ধরন বলে আপনি উল্লেখ করেছেন। আর আপনি যেটা বলেছেন আমরা আসলে ধর্মে ফিরবো এবং আমাদের ধর্মে ফিরতে হবে। আমি যদি আপোস না করি, আমি যদি নিষ্কলঙ্ক থাকি তাহলেই আমি সত্যে পৌঁছতে পারবো। আমার মধ্যে ধর্ম প্রতিষ্ঠিত হবে। সেই ধর্ম আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, আমার সমস্ত কিছুর মধ্যে প্রতিফলিত হবে। সব জায়গায় চরিত্র, বিবেক এবং অল ইনক্লুসিভ যে ব্যাপারটা সেইটা আপনি ধরিয়ে দিয়েছেন। সুতরাং তার আর চরিত্র নিয়ে পুনরায় আমি আর কথা বলতে চাইছি না। পরের যে জিজ্ঞাসা তার সেটা আগে উমেশ, তোমাকে একটু ডিস্টার্ব করছি। তার আগে বলুন। এক ইয়ে এসেছে, জিজ্ঞাসা বলবো না, একটা কমেন্ট এসেছে। সন্দীপ নন্দী বলছে, গান্ধীজি সম্পর্কে যেগুলো বললেন এগুলোর অথেন্টিক সোর্স কি আছে? অনেক অথেন্টিক সোর্স আছে। এখন আমি তোমাকে এখানে বইয়ের নাম বা লিস্ট দিতে এখানে বসে নেই। তুমি নিজে খোঁজো, তুমি নিজে বইপত্র সংগ্রহ করো, তুমি নিজে যাও, কলেজ স্ট্রিটে যাও, বিভিন্ন জায়গাতে যাও, গান্ধী নিজের লেখা যে তার আত্মজীবনী সেগুলোও পড়ো এবং তার গুজরাটি ভাষায় অনেক লেখা আছে যেগুলো অনেক এডিট করে ইংরেজিতে পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। অনেক তার ডিটেলস তার মধ্যে বাদ দিয়ে লেখা হয়েছে। তিনি যে খুব প্রচন্ড জাতপাত মানতেন, প্রচন্ড ছোঁয়াছুঁয়ি মানতেন, মাঝে মাঝে অস্পৃশ্যতাকেও তিনি সমর্থন করতেন, এরকম অনেক কিছু আছে তুমি দেখবে তার নিজের ভাষায় যখন লেখা। সেগুলোকে সমস্ত পাল্টে, সেগুলোকে সংশোধন করে, সেগুলোকে কেটে ছেঁটে পরবর্তীকালে অন্য লোকেরা সেটাকে ইংরেজিতে বা হিন্দিতে অনুবাদ করেছে, যাতে করে পৃথিবীর লোকেরা জানতে না পারে তিনি আসলে কেমন লোক ছিলেন। এছাড়া গান্ধীকে নিয়ে এখন প্রচুর বই বেরোচ্ছে, যেগুলো অনেক আগেই লেখা, কিন্তু এতদিন সেগুলো প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো বাজার থেকে তুলে দেওয়া হয়েছিল। সেগুলো তুমি নিজে খোঁজো, কারণ এখানে আমার কাজ হচ্ছে তোমাদের সূত্র ধরিয়ে দেওয়া। তারপর রিসার্চটা তোমরা করবে, আমার কথা মানতেও হবে না, না মানতেও হবে না। তো নিজেরা ভাববে, রিসার্চ করবে, খুঁজে তারপরে তোমরা দেখবে, তোমরা যেভাবে তোমাদের নিজেদের মতন করে তোমরা তোমাদের সত্যে পৌঁছাবে। হ্যাঁ, আমরাও সেটাই মনে করি। মহারাজ একটা পার্সপেক্টিভ দেন এবং সেই জায়গা থেকে আমাদেরকে সত্যের দিকে আরো সন্ধানী হতে হয়। আপনাদের খোঁজ থাকলে নিশ্চয়ই নানা বই আছে, খুঁজে নেবেন। আজকের নারী পুরুষ ভেদ অনুষ্ঠানে দেবব্রত দাসের জিজ্ঞাসা, তার জিজ্ঞাসার ভিত্তিতেই আর কি আজকের অনুষ্ঠানের নামকরণ। তিনি বলছেন, মহারাজ উমেশ, এবার নামটা ভুল পাঠানো হয়েছে, এটা দেবব্রত সাহা হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, দাস না, দেবব্রত সাহা। দেবব্রত সাহা লিখেছেন, প্রণাম মহারাজ। বর্তমান প্রেক্ষিতে আরজিকরের ঘটনা, কয়েকজন মহিলা বলেছেন যেখানে জ্যান্ত দুর্গা সুরক্ষা পায় না সেখানে মাটির দুর্গা পূজা করা বিলাসিতা। এ প্রসঙ্গে আমার প্রশ্ন হলো যে, উনি নানা প্রশ্ন করেছেন। এক, আমাদের দেশে নারীদের মা দুর্গা বলে দেখা হয় কিন্তু পুরুষদের নয় কেন, যেখানে নারী পুরুষ উভয়ই মা দুর্গার অংশ বলা হচ্ছে? দুই, আমাদের দেশে অনেক পুরুষের ওপর অত্যাচার হয়, উদাহরণস্বরূপ যাদবপুরের স্বপ্নদ্বীপ, আরজিকরের আত্মহত্যাকারী ছেলেটি প্রমুখ। তখন এই কথাটি বলা হলো না যে মা দুর্গার উপর অত্যাচার হয়েছে, কিন্তু নারীদের ক্ষেত্রে বলা হয়। এর কারণ কি? দোষ গুণ নারী পুরুষ উভয়ের রয়েছে, কিন্তু একজন পুরুষ অপরাধী হলে তাকে অসুর বলা হয়, আবার কখনো কখনো পুরো পুরুষ জাতির দিকে আঙুল তোলা হয়। কিন্তু একজন নারী অপরাধী হলে তাকে অসুরের সঙ্গে তুলনা করা হয় না। উদাহরণস্বরূপ, গত বছর স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ডের পর একজন মহিলা, যাদবপুরের ছাত্রী, বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে মদ্যপান ও নানা রকম ফুর্তিকে সমর্থন করেছিল, তখন তাকে অসুর বলা হয়নি। আবার দেখা যায় একজন নারী অনায়াসে একজন পুরুষকে অত্যাচারী, ধর্ষক বলে দিতে পারে। আমাদের দেশের আইন অনুসারে অবশ্য প্রথমে নারীর কথাই গ্রাহ্য,
এতে গেল আইনের কথা, কিন্তু অপরাধী যে তাকে অসুর বলা উচিত, তার মধ্যে নারী পুরুষ ভেদ কেন? 3, স্বামী বিবেকানন্দ বহু জায়গায় বলেছেন নারী পুরুষ ভেদ কেবল মেয়ে, কেবল দেহে আত্মায় ভেদ নেই, এক চিৎ শক্তি সকলের মধ্যে বিরাজমান। আবার এক জায়গায় বলেছেন আমাদের দেশ শক্তিহীন, কারণ এখানে শক্তির অবমাননা হয়, অর্থাৎ নারীদের অবমাননা হয়। এই নারীকে শক্তি বলার কারণ কি? 4, একজন স্ত্রীকে স্বামীর শক্তি বলা হয় কেন? একজন পুরুষকে কিন্তু স্ত্রীর শক্তি বলা হয় না। সেই স্বামী যদি তার স্ত্রীর কোনো কাজে অনুপ্রাণিত করে তখনও না। 5, একজন শিশুর কাছে তার মা সর্বশক্তিমান, আবার একজন স্বামীর কাছে তার স্ত্রী শক্তি, দুজনকেই শক্তি বলা হচ্ছে কেন? 6, শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে শ্রীয় সমস্তা সকল জগৎসু, অর্থাৎ নারীদের মধ্যে মা চণ্ডী বিরাজমান রয়েছেন, কিন্তু নারী পুরুষ নির্বিশেষে মায়ের অংশ ভাবলে শুধুমাত্র নারীর উল্লেখ কেন করা হলো? আবার 6ই হয়ে গেছে, ওটা হয়তো 7 হতো। 6, আমাদের দেশে একজন পুরুষকে বলা হয় তুমি নারীদের গায়ে হাত দেবে না, সে যদি অন্যায় করে তখনও নারীদের সে শিক্ষা দেওয়া হয় না। এর কারণ কি? 7, আপনি বলেছেন যে কোনো মহৎ কর্মের কেন্দ্রে নারী শক্তি চাই, তবেই সেই কাজ সফল হবে, কিন্তু দেখা যায় অনেক বড় বড় কাজে পুরুষের দ্বারা সফল হয়েছে, উদাহরণস্বরূপ নেতাজি। 8, শ্রী শ্রী চণ্ডীর প্রাথমিক রহস্যে দেখা যাচ্ছে মায়ের অংশ সকলেই উমা মহেশ্বর সকলেই। প্রথমত এই মতটি জনসমক্ষে প্রচলিত হলো না কেন? অর্থাৎ উমাকেই মা দুর্গা বলা হলো, মহেশ্বরকে দুর্গার স্বামী বলা হলো কেন? যেখানে উমা মহেশ্বর দুজনেই ত্রিদেবী সকলেই মায়ের সন্তান। আবার চণ্ডীতে দেবতাদের স্তুতিতে বা মহামায়াকে ত্রিদেবের স্ত্রীও বলা হচ্ছে, এসবের কারণ কি? এছাড়া বলা হলো কালী ছাড়া শিব হচ্ছে সব। এখানে অবশ্য কালীকে শিবের স্ত্রী ধরা হয়েছে, যদিও চণ্ডী অনুসারে কালী শিবের মা, স্ত্রী নন। যাই হোক, উমা মহেশ্বর যদি উভয়ই মা মহামায়ার অংশ হন, তবে উভয়ের শক্তি, কিন্তু একজনকে বলা হয় শক্তি, অন্যজনকে জড়। এটা কেন? আমার প্রশ্ন সংখ্যা অনেক, কিন্তু দয়া করে উত্তর দিলে উপকৃত হব। আমার প্রশ্নগুলো শুনলে এটা মনে হওয়া স্বাভাবিক যে আমি পুরুষদের পক্ষে কথা বলছি, কিন্তু আসলে আমি বলছি নারী পুরুষ ভেদ কেন? দেহেই যদি ভেদ হয়, তাহলে চেতনা স্তরে এই নারী মা দুর্গা বলা হচ্ছে, পুরুষ মা দুর্গা নয় কেন? আমি এটাই বলছি, যে অপরাধী তাকে শাস্তি দিতে হবে, সেখানে লিঙ্গভেদ কেন? দীর্ঘ দেবব্রত সাহা। যে অপরাধী সে পুরুষ বলে শাস্তি পায় না বা নারী বলে শাস্তি পায় না, তা তো নয়। যাই হোক, তো সমস্যাটা হচ্ছে তোমার দেবব্রত সাহা, এই একটা কথা আছে না, উদর পিণ্ডি বুদর ঘাড়ে। তুমি উদর পিণ্ডি বুদর ঘাড়ে চেপেছো, অনেক কিছু থেকে কোট করছো, কিন্তু মুশকিল হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা পরম্পরা। তুমি প্রথমে দেখো, বেদের একজন শিব আছে, বেদান্তের মহেশ্বর আছে, আবার যোগের শিব আছে, তন্ত্রের শিব আছে, আবার শাক্তের শিব আছে, বৈষ্ণবের শিব আছে। প্রত্যেক শিবের ধরন বা চরিত্র বা তার ব্যাখ্যা আলাদা আলাদা। তেমনি যেমন তন্ত্রে এবং শক্তি সাধনায় দুর্গা, কালী ইত্যাদিও রয়েছে, সেখানে শিব এবং শক্তি সমীকরণটা আলাদা আলাদা। প্রথমত এইটা বুঝতে হবে যে বিভিন্ন পরম্পরাকে একসাথে গুলিয়ে ফেললে হবে না, যে কোনো একটা ভাবে আমাদের এগোতে হবে। আমাদের দেশে হাজার হাজার সম্প্রদায় রয়েছে, অনেক রকমের উপাসনা রয়েছে, অনেকভাবে মানুষ ঈশ্বরকে দেখেছেন, এখনো দেখছেন, ঈশ্বরকে বোঝার চেষ্টা করছেন, এই জীবনের সত্যকে জানার চেষ্টা করছেন। জানার চেষ্টা করতে গিয়ে যে যা নিজের মতন করে এক ধরনের সত্যে বা এক ধরনের উপলব্ধিতে তারা পৌঁছচ্ছেন, এবং পৌঁছানোর পরে তাদের নিজের মতন করে তাকে একটা উচ্চারণ দিচ্ছেন, তাকে একটা শব্দ দিচ্ছেন, তাকে একটা ব্যাখ্যা দিচ্ছেন, তার একটা দর্শন দিচ্ছেন তার নিজের মতন করে। এবার আরেকজনের সাথে আরেকটা তুমি গোলাতে গেলে মুশকিল হবে, এরকম ধরনের অজস্র কন্ট্রাডিকশনস চলে আসবে। যাই হোক, প্রথমত বলি যে কোথা থেকে শুরু করবো এটাই ব্যাপার। একটু একটু করে শুরু করাটাই ভালো।
তোমার প্রশ্ন দিয়ে, তোমার জিজ্ঞাসাগুলো থেকেই শুরু করি, সেখান থেকে আমি মূল কথায় যাওয়ার চেষ্টা করব। তোমার একদম শেষে আসি, যে আমার প্রশ্নগুলো শুনলে মনে হবে যে আমি পুরুষদের পক্ষে কথা বলছি, কিন্তু আসলে আমি বলছি যে নারী পুরুষ ভেদ কেন আছে? তো ভেদ, শরীর দুটো তো দু রকমের, বায়োলজিক্যালি তো দু রকমের শরীর। কেন দু রকমের শরীর? কারণ দু রকমের কাজ, তাই জন্যে। তুমি যদি বলো চাঁদ এবং সূর্যের মতো এত ভেদ কেন, কারণ দুটো দু রকমের তো। সূর্যটা অনেক বড়, সূর্যটা আরো অনেক দূরে, একটা আলাদা উপকরণ দিয়ে তৈরি, নানা রকমের উপকরণ দিয়ে তৈরি। আবার চাঁদটা আরেকটা, স্যাটেলাইট সেটা একটা উপগ্রহ। তাই নারী ও পুরুষ তো অবশ্যই ভেদ থাকবে। এবং তুমি একটা জায়গায় বলেছো, বিবেকানন্দ বলেছেন যে দেহে ভেদ আছে, আত্মায় কোনো ভেদ নেই। অবশ্যই, কিন্তু দেহ বলতে কত দূর? মনও তো দেহ, বুদ্ধিও তো দেহ, বিচারও তো দেহ, হৃদয় তো দেহ। শুধু একজন নারী ভাববেও নারীর মতন করে, একজন পুরুষ ভাববে পুরুষের মতন করে। যতক্ষণ ভেদ আছে ততক্ষণ সেই ভেদটাকে স্বীকার করলেই তো আনন্দ। ভেদটাকে আমি অস্বীকার করতে যাব কেন? আর ভেদ মানে তো উঁচু নিচু নয়, ভেদ মানে ডাইভার্সিটি, বৈচিত্র্য। এইটা প্রথমে বোঝার চেষ্টা করো। দুটো অর্গ্যানিক্যালি বায়োলজিক্যালি দু রকমের শরীর। তারপরে সেই শরীরের মধ্যে যে ইমোশন, সেখানেও সে একজন নারী একজন স্ত্রী, একজন পুরুষের মধ্যে তার ইমোশনের ধরনটা অন্যরকম। সেই শরীরের যে বুদ্ধি, তার যে ইচ্ছা, তার যে সংকল্প, সেটা নারীর মধ্যে ইউনিক। সেই নারীর, সে একটা নারীর মন, একটা নারীর বুদ্ধি, একটা নারীর বিচার। ঠিক তেমনই একটা পুরুষের বুদ্ধি, একটা পুরুষের মন, একটা পুরুষের বিচার, সেখানে তার মধ্যে যে পুরুষ সত্তা সেটা ডমিনেট করছে, আর এখানে নারী সত্তা ডমিনেট করছে। এই দুই যে সত্তা একে অপরের পরিপূরক, পরিপূরক হয়ে এরা একদিন এই দ্বৈততা থেকে যখন অদ্বৈত তত্ত্বে যাবে, সেখানে আর লিঙ্গ নেই, সেখানে এখন এক হয়ে গেছে। সেটা সৃষ্টির যে প্রিন্সিপাল তার বাইরে চলে গেছে। সৃষ্টির প্রিন্সিপাল এলেই তো মেল ফিমেল প্রিন্সিপাল। এক নম্বর কথা। দেহেই যদি দেহেই যদি ভেদ হয়, তাহলে চেতনা স্তরে এই নারী মা দুর্গা বলা হচ্ছে। এই যে মা দুর্গা কনসেপ্টটাও, এখানে আমি প্রথমের দিকে ফিরে যাই। এই যে মা দুর্গা নিয়ে তোমার যে এত কথা বলছো, এই যে প্রথমে বলছে যে আরজি করের একজন মহিলা বলেছে যে যেখানে জ্যান্ত দুর্গারা সুরক্ষা পায় না, সেখানে মাটির দুর্গা পূজা করা বিলাসিতা। জ্যান্ত দুর্গা তো সুরক্ষা খোঁজে না, জ্যান্ত দুর্গা সুরক্ষা দিচ্ছে তো। মা দুর্গার কাছে যখন অসুর এলো, দুর্গা বলল, বিষ্ণু কোথায় তুমি, ইন্দ্র কোথায়, আমি একা পড়ে গেছি, আমি অসহায়, আমি অবলা, আমাকে অসুরের হাত থেকে বাঁচাও, বলছেন দুর্গা। তাহলে জ্যান্ত দুর্গা তো তারা নয়। জ্যান্ত দুর্গা তো কেউ নয় যতক্ষণ তার মধ্যে সেই শক্তি জাগছে। যদি আমাদের মেয়েদেরই বলতে হয় দুর্গা, তখনই সে দুর্গা যখন তার মধ্যে সেই দুর্গা শক্তি জাগবে। এখানে দুর্গা শক্তি মানে স্থূল শক্তির কথা বলছি না, তার মধ্যে যে একটা মানে সিংহীর যে শক্তি, বীরাঙ্গনার যে শক্তি, সেটা জাগবে, তাই না? রানী ঝাঁসিকে তো বলতে হয় না কাউকে যে আমাকে এসে বাঁচাও, এ পুরুষ দল। সুতরাং এই কথাগুলোই মানে ভুল ভালো, এগুলো স্লোগানের জন্য ভালো, এগুলো কোটেশন করার জন্য ভালো, কিন্তু কথাগুলোর মধ্যে দুর্গা তত্ত্বের কোনো ইঙ্গিত নেই। নেক্সট কথাতে আসি। আমাদের দেশে নারীদের মা দুর্গা বলে দেখা হয় না, আবার ভুল করছো। আমার দেশে নারীকে শক্তি রূপে দেখা হয়। মা দুর্গা অত সহজ নয়। মা দুর্গাকে জাগানো হয়েছে দেবতাদের শক্তিতে। তুমি বলছো না যে একজন নারী অপরাধীকে অসুর বলা হয় না কেন? অসুররা কি করেছিল? মহিষাসুর কি করেছিল? দল বল বেঁধে সংঘবদ্ধ হয়ে ওরা দেবতাদের উপর চড়াও হয়েছিল, আক্রমণ করেছিল, করে দেবতাদের স্বর্গ থেকে শূন্য করে দিয়েছিল। স্বর্গের অধিকার নিয়ে তারা বসেছিল, অর্থাৎ ভোগ বিলাসিতা যা কিছু তখন অসুররা, তামসিকরা ভোগ করছে। এই রকম টেন্ডেন্সি কি মেয়েদের মধ্যে খুব একটা দেখা যায়? মেয়েরা অনেক রকম অপরাধ করে, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে দখল করব, এটা টিপিক্যাল পুরুষের মানসিকতা। তাই জন্য তার হচ্ছে অসুর। মেয়েরা যখন কিছু অপরাধ করে, তখন সে অপরাধের অন্য শব্দ আছে।
তখন সেই মেয়েগুলোকে বর্ণনা করে। যেমন একটা শব্দ আমরা বলি অবিদ্যা। মেয়েরা যখন কোনো শক্তিকে নামিয়ে দেয়, সেই শক্তির পতন ঘটায়, তখন বলি আমরা অবিদ্যা, আমরা বলি অলক্ষ্মী। এই শব্দগুলো আমরা মেয়েদের জন্য ব্যবহার করি। ছেলেদের জন্য ব্যবহার করি তখন বলছো না তো এটা কেন ছেলেদের জন্য ব্যবহার করা হলো না, তাই না? সুতরাং আমাদের ভাষা খুব সমৃদ্ধ ভাষা। জেনে শুনেই সেই ভাষাকে অনেক অনেক যত্ন করে সেই ভাষাগুলোকে তৈরি করা হয়েছে। তাকে ইকুয়ালিটি দিয়ে, ওই সমানতা দিয়ে, সব সমানের মধ্যে তাকে তুমি ব্র্যান্ডিং করে ফেলো না। ২ নম্বর কথা। এবার তুমি লিখেছো উদাহরণস্বরূপ যাদবপুরের স্বপ্নদ্বীপ, আরজি করেন আত্মহত্যাকারী ছেলেটি। তখন এই কথাটা বলা হয় না যে মা দুর্গার উপর অত্যাচার হয়েছে, নারীদের ক্ষেত্রে বলা হয় না। তা কেন বলা হবে? তা মা দুর্গার উপর অত্যাচার হয়েছে। আমি আবার বলছি, মা দুর্গার উপর অত্যাচার করবে কে? কার ঘাড়ে কথা মাঠা আছে যে মা দুর্গার উপর অত্যাচার করবে? এরা কেউই তো মা দুর্গা নয়। যাদবপুরে যে মেয়েটির কথা তুমি বলছো যে ওই মদ খেয়েছে এবং সমর্থন করেছে, যা করেছে, এরা মা দুর্গা নাকি? মা দুর্গা যে শক্তি, সেই শক্তিটা জাগরণের একটা সম্ভাবনা। এবার মেয়েদের কেন শক্তি বলা হয় আর পুরুষকে কি বলা হয়? এটা প্রথম কথা। পুরুষকে বলা হয় শক্তিমান আর নারীকে বলা হয় শক্তি। পুরুষের যে শক্তি তাকে ক্রিয়াশীল করে নারী শক্তি। তুমি একটা জায়গায় বলেছ নেতাজি তো একা একা, বা নেতাজি তো কোনো মানে তার পেছনে তো কোনো নারী শক্তি নেই, তাই নাকি? তাই তুমি নেতাজি সম্বন্ধে কিছু জানো না তো? সুভাষচন্দ্র বসুর মায়ের সাথে পরিচিত হয়েছো তুমি? প্রভাবতী দেবী। বা সুভাষচন্দ্র বসু কিসের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? ভারত মাতা। কার সাধক ছিলেন তিনি? মা কালী। এরা কারা? এরা সবই মাতৃশক্তি, নারী শক্তি। বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের কোন বৈশিষ্ট্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন? ঠাকুরের মাতৃশক্তি। ঠাকুরের পিতৃশক্তি নন, বা ঠাকুরের গুরু শক্তি নয়, ঠাকুরের যে মাতৃশক্তি। পরবর্তীকালে সেই ভারত মাতাকে তিনি জাগাচ্ছেন। সব মাতৃসাধকেরা, সবার পেছনে একটা মাতা। কোন একটা মাতা বলতে কোন একটা স্ত্রীলোক হতে হবে না। এই মাতৃশক্তি ডাইনামিক, তাই জন্য তাকে শক্তি বলা হয়, যা পোটেনশিয়ালকে তোমার ডাইনামিক করে তোলে, অ্যাক্টিভ করে তোলে। অর্থাৎ এখানে প্যাসিভকে বলা হচ্ছে পুরুষ আর অ্যাক্টিভকে বলা হচ্ছে নারী। স্ট্যাটিককে বলা হচ্ছে পুরুষ আর ডাইনামিককে বলা হচ্ছে নারী, বেদান্তের দৃষ্টিতে। সেই অর্থে আবার ধরো, তোমাকে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখতে হবে তোমাকে, যে ম্যাক্রো লেভেল আর মাইক্রো লেভেল। যদি আমরা ম্যাক্রো লেভেলে মহাবিশ্ব সৃষ্টি স্থিতি সংসারকে দেখি, তাহলে আত্মা হচ্ছেন পুরুষ, আর পুরো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সবই শক্তি। এটা ম্যাক্রো লেভেলে। তাহলে আর এই বিভিন্ন একটা পুরুষ এবং নারী ইত্যাদি বিচারের মধ্যে আর থাকবেই না, সবই তখন সে অর্থে স্ত্রী। অনেক বৈষ্ণবরা এভাবে ভাবেন, অনেক বৈষ্ণবরা আছেন, কোনো কোনো সম্প্রদায়ের বৈষ্ণবরা আছেন যারা মনে করেন শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র পুরুষ, আর বাদ বাকি জগতে সবাই আমরা নারী। আমরা তার ভজনা করছি, আমরা তাকে চাইছি, আমরা তাকে আকাঙ্ক্ষা করছি, তার সাথে মিলিত হতে চাইছি একজন নারীর মতন করে। সে পুরুষই হোক, সে নারী হোক, এভাবে তারা ভাবেন। সেখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার প্রতীক, আর বাদ বাকি আমরা যত জীবাত্মা, যারা আমরা অজ্ঞান, আমরা তখনও তার সেই নারী শক্তি, যে নারী শক্তি এগোবে। আর পুরুষ শক্তি বা পরমাত্মা, তিনি স্ট্যাটিক বা প্যাসিভ, তিনি এগোবেন না, পিছবেন না, তিনি অপেক্ষা করবেন, তাঁরই শক্তি। এটা যে বেদান্তের দিক দিয়ে ম্যাক্রো লেভেলে। এবার মাইক্রো লেভেলে এসো। প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা কোষ কলার মধ্যে নারী পুরুষ প্রিন্সিপাল রয়েছে, নাহলে জগৎ থাকবে না। ম্যাক্রো লেভেলে এক পুরুষ এবং নারী রয়েছে, আবার মাইক্রো লেভেলে স্তরে স্তরে প্রতিটি বিন্দুতে বিন্দুতে নারী পুরুষ তত্ত্ব রয়েছে। প্রতিটি পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর মধ্যে, প্রতিটি বীজাণুর মধ্যে, প্রতিটি কোষকলার মধ্যে মেল ফিমেল প্রিন্সিপাল রয়েছে। ইলেকট্রিসিটি কারেন্ট যখন আসে, আমরাই বলি মেলটা আর ফিমেলটা,
আর একটা আর্থিং হয়, সব কিছুর মধ্যে রয়েছে। এখানে মেল প্রিন্সিপাল কাকে বলা হচ্ছে? প্যাসিভ। শক্তি দুটো রূপ, একটা হচ্ছে প্যাসিভ, আবার একটা হচ্ছে ডাইনামিক। একই শক্তির দুটো প্রকাশ। সেই প্যাসিভ প্রকাশকে আমরা উদাহরণস্বরূপ মেল বলছি, আর অ্যাক্টিভ প্রকাশকে আমরা ফিমেল বলছি। তেমনই প্রত্যেকটা মানুষের মধ্যে মেল ফিমেল প্রিন্সিপাল রয়েছে, মেল ফিমেল প্রিন্সিপাল। এইবারে আমরা ফিমেল প্রিন্সিপালকে হয়তো আমরা বলছি ইরা, আমাদের শরীরের বাঁ দিক, ব্রেনের ডান দিক। আবার মেল প্রিন্সিপালকে আমরা বলছি পিঙ্গলা, শরীরের ডান দিক, ব্রেনের বাঁ দিক। এই মেল ফিমেল প্রিন্সিপালের মধ্যে খুব স্থূলভাবে পার্থক্য করতে গেলে মেল প্রিন্সিপালে সাহস, বুদ্ধি, বিচার, আবিষ্কার, শৌর্য, বীর্য এগুলো বোঝায়। আর ফিমেল প্রিন্সিপালের মধ্যে কল্পনা, ভালোবাসা, মমতা, ক্রিয়েটিভিটি, সৃজনাত্মক শক্তি, কাব্য চর্চা এগুলো বোঝায়। এই দুয়ের মিশ্রণে যত হারমোনাইজড হয় তত মানুষের বিকাশ হতে আরম্ভ করে। নারীর মধ্যেও রয়েছে এই একই মেল ফিমেল প্রিন্সিপাল। দেখা যায় যে নারীর মধ্যে ফিমেল প্রিন্সিপালটা ডমিনেট করে, আর পুরুষের মধ্যে মেল প্রিন্সিপালটা ডমিনেট করে। এবার এই যে ডমিনেট করে তারও মানে ইঙ্গিত রয়েছে। আমাদের আজ্ঞাচক্রকে বলা হয় দ্বিদল পদ্ম, দুটো দল আছে, এবং বলা হয় শিব সতী গ্রন্থি। শিব গ্রন্থি মেল প্রিন্সিপাল, সতী গ্রন্থি ফিমেল প্রিন্সিপাল। যত আমরা আজ্ঞাচক্রে ধ্যান করি, যত আমরা আজ্ঞাচক্রকে পেনিট্রেট করতে চেষ্টা করি, তত আস্তে 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 আমাদের শরীরের মধ্যে মেল ফিমেল প্রিন্সিপালের হারমোনি হতে আরম্ভ করে। এটাই যখন পূর্ণতায় চলে যায় একদম সহস্রারে, তখন আমরা তাকে কি বলি? অর্ধনারীশ্বর। অর্থাৎ সে তখন পূর্ণ পুরুষ, পূর্ণ নারী। এটা মাইক্রো লেভেলে, প্রতিটি মাইক্রো লেভেলে রয়েছে। এমনকি অন্তঃকরণ চতুষ্টয়ের মধ্যেও আমরা মেল ফিমেল প্রিন্সিপাল বলি। যেমন ধরা যাক, হৃদয়, আবেগ ফিমেল প্রিন্সিপাল, বুদ্ধি, বিচার মেল প্রিন্সিপাল। এবার তুমি এইসব যেখানে আমরা নারী পুরুষের মধ্যে যে চরিত্রগুলো দেখছি, স্ট্রেংথ আমাদের গুরুদেব বলছেন, দেখো এখানে শক্তি কিন্তু পুরুষের মধ্যে বলা হচ্ছে, অর্থাৎ শক্তিমান। কিন্তু শুধু শক্তিমান হলেই হবে না। শক্তিমানের শক্তিকে ক্রিয়াশীল করে দিতে পারে যে তিনি হচ্ছেন ক্যারিয়ার, তিনি হচ্ছেন মাদার, সেটাই মাদার এনার্জি। তাই আমি ইংরেজিতে ওরাও ইউরোপিয়ানরা কিছুটা বোঝে। তাই ইংরেজিতে একটা কথা আছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ উম্যান। প্রত্যেক সফল পুরুষের মধ্যে একজন নারী রয়েছে, অর্থাৎ সে অনুপ্রেরণা দিয়েছে। তুমি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজের জীবন দেখবে, তিনি 100 Years of Solitude লিখেছিলেন, বোধহয় বিংশ শতাব্দীর যদি 5টা শ্রেষ্ঠ গ্রন্থ বার করতে তার মধ্যে একটা। এবং তার স্ত্রীর কি স্যাক্রিফাইস, কত দারিদ্র, কত অনটনের মধ্যে তিনি স্বামীকে বুঝতে পর্যন্ত দেননি কিভাবে সংসার চলছে। কি সাংঘাতিক স্যাক্রিফাইস, কি সাংঘাতিক বিশ্বাস। আর সেটাই গার্সিয়া মার্কুয়েজের শক্তি। নাহলে কবে তিনি রেখা বন্ধ করে দিতেন। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে। আর সাধারণত পুরুষরা লাইমলাইটে আসতে বেশি পছন্দ করে, নারীরা কিন্তু খুব একটা তাদের দরকার হয় না। লাইমলাইটে আসবো, সবাই আমাকে প্রশংসা করবে, সবাই আমার পিঠ চাপড়ে দেবে, সবাই বলবে তুমিই তো এটা করলে। এই 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 জিনিসটা একটা টিপিক্যাল একটা পৌরুষের ব্যাপার, এই জাহির করা। তুমি ভাষাতেও দেখবে মেয়েরা খুব একটা জাহির করে না, হয়তো প্রশংসা করলে খুশি হয়, কিন্তু পুরুষেরই আমি ছিলাম বলেই তো এটা হলো, আমি আসার পর থেকে স্কুলের একদম মানে হাল পাল্টে দিয়েছি, আমি এলাম তারপর থেকে এই বাড়িটা আস্তে 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 ঠিক হতে আরম্ভ করলো, আমি এই যে এই ব্যাপারটা জাহির, দম্ভ। আমাদের গুরু মহারাজ বলতেন পুরুষের রয়েছে দম্ভ। মেয়েদের মধ্যে তুমি খুব একটা দেখবে না, নারী যারা শক্তি তাদের মধ্যে তুমি দেখবে না, তাদের অনেক দোষ থাকলেও তাদের আমি এলাম বলে হলো এই ধরনের কথা বলছে তারা, আমি সবকিছু পাল্টে দিলাম, এই ধরনের ভাষা তাদের নয়। নারীর সমস্যাটা হচ্ছে ঈর্ষা। পুরুষের যেমন দম্ভ, নারীর তেমন ঈর্ষা। এবং নারী সাধারণত নারীকেই ঈর্ষা করে, সেইটা তাকে আটকে দেয়। এইবার গুরু মহারাজ বলছেন যে
যেদিন পুরুষ এই দম্ভ থেকে মুক্ত হবে, শুধু দম্ভ থেকে মুক্ত হবে, আর নারী যেদিন ঈর্ষা থেকে মুক্ত হবে, সেই দিন একজন পুরুষ মহাপুরুষ হয়ে যাবে, আর একজন নারী মহিষী হয়ে যাবে। আর যত সাধনা করবে তত তার মধ্যে যে শ্রেষ্ঠটা সেটা বেরিয়ে আসতে আরম্ভ করবে, উভয় নারী পুরুষের মধ্যে। এইটাই মূল। এই যে ম্যাক্রো এবং মাইক্রো, এটা বোঝো। সবসময় একটাই ডেফিনিশন অফ মানে পুরুষ আর একটাই ডেফিনিশন অফ শক্তি দিয়ে জগৎকে দেখো না। এখানে শক্তি মানে এমন নয় যে পুরুষকে এখানে শক্তি বলা হচ্ছে না ইত্যাদি। পুরুষ হচ্ছে প্যাসিভ শক্তি, আর যেটা ডাইনামিক শক্তি, যখন কালী বা দুর্গা বলা হচ্ছে, এগুলো ডাইনামিক শক্তি। আর দুর্গা বা কালী এরা সাধনার পরে যে শক্তি জাগে, সেই শক্তি, এটাও গুরুত্বপূর্ণ। এটা খেয়াল রাখো। যাকে তাকে দুর্গা বললেই হবে না, দুর্গার সম্ভাবনা। যাকে তাকে শিব বললেই হবে না, শিবের সম্ভাবনা। পুরুষ মাত্রই শিব নয়, পুরুষ মাত্রই তার মধ্যে শিবত্বের সম্ভাবনা। নারী মাত্রই দুর্গা নয়, নারী মাত্রই কালী নয়, কালী বা দুর্গা হয়ে ওঠার সম্ভাবনা। এবার যখন পুরুষের মধ্যে শিবত্ব কখন জাগবে বলতো? যখন পুরুষের যে দুর্গা শক্তি সেটা জেগে উঠবে। এটা সাধকের কথা, এটা সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষ যারা সাধনা করে না তারা এটা বুঝবে না। যে দুর্গাকে তুমি দেখছো, এটা নারী পুরুষের ব্যাপারই নয়, এটা মাতৃশক্তির ব্যাপার। যে মাতৃশক্তি তোমার শরীরের মধ্যেই রয়েছে, সে তুমি পুরুষই হও নারী হও, তোমার মধ্যে যখন জাগছে, জেগে যখন উত্থান হচ্ছে তার, এবং সহস্রারে গিয়ে মিলিত হচ্ছে, শিব শক্তির মিলন হচ্ছে, সেই তোমার পূর্ণবোধ, বোধে বোধ। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। তোমার আরো যেতে যাই, দোষ গুণ নারী পুরুষ উভয়ই রয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু একজন পুরুষ অপরাধী হলে তাকে অসুর বলা হয়, কখনো 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 পুরো পুরুষ জাতির দিকে আঙুল তোলা হয়। কিন্তু একজন নারী অপরাধী হলে তাকে অসুরের সঙ্গে তুলনা করা হয় না, তাকে অন্য কিছুর সাথে তুলনা করা হয়। আমাদের ছোটবেলায় কোনো মেয়ের ওই বেশি গসিপিং করা, বেশি কানে ফুসফুস করে এর কথা তাকে বলে, তার কথা একে বলা, যারা করে তাদের মন্থরা বলা হতো। এবার কি তুমি তখন বলবে ছেলেদের কেন মন্থর বলা হয় না? তাই না? এটা এক একজনের জন্য এক এক রকম। অসুর শব্দটা পুংলিঙ্গ। তুমি বলতে পারো তাকে অসুরী, তুই অসুরী বলতে বলতে তুমি নারী জাতির মধ্যে অনেক অসুরী রয়েছে বলতে পারো, তোমার ইচ্ছে তুমি বলো না। কেন বলা হয় না নিয়ে চিন্তা করছো কেন? তুমি বলতে আরম্ভ করো। অত্যাচারী ধর্ষণ আমাদের দেশে আইন ইত্যাদি স্বামী বিবেকানন্দ বহু জায়গায় বলছেন, আমি উত্তর দিয়েছি। নারী পুরুষে ভেদ কেবল দেহে, আত্মায় ভেদ নেই, এটা বুঝিয়ে দিয়েছি। দেহ কনসেপ্টটা কিন্তু শুধুমাত্র স্থূল দেহ নয়, স্থূল সূক্ষ্ম কারণ, কারণে পর্যন্ত নারী ও পুরুষ কিন্তু ভেদ আছে, এবং সেই ভেদটা আনন্দের, সেই ভেদটা বৈচিত্র্যের, সেই ভেদটা অ্যাপ্রিসিয়েট করার মতন, সেই ভেদের কাছে নমন করার মতন। সেই ভেদকে ধরেই তো আমরা অভেদে যাব, সেই ভেদকে ইগনোর করে নয়, সেই ভেদকে অস্বীকার করে নয়, দ্বৈততা নেই বলে চোখ ফিরিয়ে নয়, দ্বৈততাকে স্বীকার করে তো আমরা অদ্বৈতে যাব, না তো চলবে না। এইটা বোঝো। আবার এক জায়গায় বলছেন আমাদের দেশ শক্তিহীন কারণ এখানে শক্তির অবমাননা হয়, অর্থাৎ নারীদের অবমাননা হয়। হ্যাঁ, যেখানে নারীদের শুধু অবমাননা পুরুষরা করে না, নারীদের অবমাননা নারীরা করে। যখন আমাদের দেশের মেয়েরা বুঝতে পারবে তাদের মধ্যে কি শক্তি আছে, তখন তারা অন্য মেয়েদের সাথে সেটা কমিউনিকেট করতে পারবে। পুরুষ কেন বোঝাতে যাবে? পুরুষ কি জানে? পুরুষ নিজেকে চিনুক, আর মেয়েরা নিজেকে চিনুক। যখন আমরা বলি না যে নারীদের অবমাননা করা হয়, আমাদের কথাটা মনের মধ্যে ছবি তৈরি হয়ে যায় যে পুরুষরা নারীদের অবমাননা করছে। হ্যাঁ, করছে। তার সাথে সাথে নারীরাও তো করছে। যদি যেখানে অবমাননা হয়, নারীরাও তো করছে। যতগুলো ইব্রাহিমিক ধর্ম রয়েছে, খ্রিস্টানিটি, ইসলাম, জুডাইজম, পরবর্তীকালে ইব্রাহিমিক ধর্ম, কমিউনিজম, সোশ্যালিজম, নারীর মান কোথায় সেখানে? বরং ভারতবর্ষে মান ছিল এককালে, অন্তত নারীদের সেটা স্মৃতিতে জাগুক। নারীদের মধ্যে যে মাতৃশক্তি রয়েছে, যে বিরাট শক্তি রয়েছে, ডাইনামিক শক্তি, এটা কথা বলছিলাম, জাগুক। এবং পুরুষও জানতে পারুক যে তার মধ্যে, নিজের মধ্যে কি প্যাসিভ শক্তি রয়েছে। তখন পুরুষও বুঝতে পারবে নারীর ভূমিকা, নিজের ভূমিকাটা বুঝে, আর নারীও বুঝতে পারবে একজন পুরুষের ভূমিকা, নিজের ভূমিকাটা বুঝে।
আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছো। একজন স্ত্রীকে স্বামীর শক্তি বলা হয় কেন? এই জন্যই আমি একটু আগেই বললাম, কারণ ডাইনামিক করে দিতে পারে। এবং বিশেষ করে একজন স্ত্রীর মধ্যেই সে সম্ভাবনা থাকে, যাকে আমরা বলি বিদ্যা শক্তি, যে সে পুরুষ এবং তার নিজের শক্তিকে ঊর্ধ্বমুখী করে দিতে পারে। এটা একজন নারীর উপস্থিতিতেই সম্ভব। আবার একজন নারীর উপস্থিতিতেই উল্টোটাও হতে পারে, যেটাকে আমরা অবিদ্যা বলি। সেই শক্তিকে ডাউনওয়ার্ড করে দিতে পারে। যখন আপওয়ার্ড করে দিতে পারে, তখন সেটা সমাধির দিকে নিয়ে যেতে পারে, তখন সেটা কোনো মহৎ কাজের দিকে নিয়ে যেতে পারে, তখন সেটা কোনো বিরাট একটা সমাজসেবার কাজে নিয়ে যেতে পারে, তখন সেটা কোনো বৈজ্ঞানিক একটা গবেষণার কাজে নিয়ে যেতে পারে, তখন কি এটা সাংস্কৃতিক বিরাট একটা বিস্ফোরণের দিকে নিয়ে যেতে পারে। বিরাট একটা সম্ভাবনা তৈরি হয় তখন তার। এই জন্যই স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে বলা হয় শক্তি, আর স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে কি বলা হয়? প্রেরণা, যেহেতু সেটা প্যাসিভ। যেখানে স্ত্রীর পেছনে স্বামীর সাপোর্ট আছে, তাকে বলা হয় প্রেরণা। সুন্দর সুন্দর শব্দ, এগুলোকে তুচ্ছ করো না। লিঙ্গভেদ মুছে দিয়ে সবকিছুকে এক করার চেষ্টা করতে গিয়ে না, এই শব্দগুলোকে মানে ফেলে দিও না ডাস্টবিনে, ওই একতার বা কমিউনিস্টিক ডাস্টবিনে ফেলে দিও না। একজন শিশুর কাছে তার মা সর্বশক্তিমান না, সর্বশক্তিময়ী। তাকে বা কে ভুলটা করছে দেখো। শিশুর কাছে মা সর্বশক্তিময়ী, একজন শিশুর কাছে বাবা সর্বশক্তিমান। আবার একজন স্বামীর কাছে তার স্ত্রী শক্তি। এটা তো উত্তরটা দিয়েছে, আমি দুজনকে শক্তি বলা হচ্ছে কারণ দুজনকে একই। মা শিশুর কাছে এক রকমের শক্তি, আর সেই নারী পুরুষের কাছে আরেক রকমের শক্তি। বা পুরুষের ক্ষেত্রেও তাই, শিশুর কাছে সে এক রকমের প্রেরণা, আবার তার নিজের স্ত্রীর কাছে আরেক রকমের প্রেরণা। কত রকমের, সে যদি স্কুলের টিচার হন তিনি স্টুডেন্টদের কাছে আরেক রকমের প্রেরণা, আরেক রকমের শক্তি। সবার সাথে এক রকমের সম্পর্ক নয়, তাই সবার সাথে তার শক্তি বা প্রেরণার সম্পর্কটা বা ধরনটা বা চরিত্রটা একরকম নয়। স্বাভাবিক সেটা। শক্তি একটা একঘেয়ে বোরিং জিনিস নয়। শক্তি নানা রকমের প্রকাশ এই জগতে, ইহজগতে এবং আধ্যাত্ম জগতে। অর্থাৎ ইত্যাদি শ্রী চণ্ডীর কথা বলছো, অর্থাৎ নারীদের মধ্যে মা চণ্ডী বিরাজমান রয়েছেন। কিন্তু নারী পুরুষ নির্বিশেষে মায়ের অংশ। তাহলে শুধুমাত্র নারীর উল্লেখ কেন করা হলো? কারণ আমি একটু আগে যেটা বললাম তোমাকে, নারীর মধ্যে মাতৃশক্তির সম্ভাবনাটা এমনিতেই বিদ্যমান সহজাতভাবে। নারীকে সাধনা করতে হয় তার মধ্যে পুরুষ শক্তি জাগানোর জন্য, আর পুরুষের মধ্যে পুরুষ শক্তি এমনিতেই বিদ্যমান, প্যাসিভ শক্তি সহজাতভাবে। তাকে সাধনা করতে হয় মাতৃশক্তির জন্য। তাই মা চণ্ডী যখন জেগে ওঠেন, সেটা নারী পুরুষ যে কোনো দেহেই জেগে উঠতে পারেন। জেগেছেন যখন, তখনই ঠাকুর রামকৃষ্ণ মা করেছেন। ঠাকুর রামকৃষ্ণ একটা পুরুষ শরীর, তার মধ্যে জেগেছে। বামা খ্যাপা পুরুষ শরীর, তার মধ্যে তারাপীঠের মা জেগেছেন। বুঝতে পারছো চণ্ডী বলতে কি? এবারে আমাদের দেশে একজন পুরুষকে বলা হয়, তুমি নারীদের গায়ে হাত দেবে না। সে যদি অন্যায় করে তখনও না। নারীদের সেই শিক্ষা দেওয়া হয় না। এর কারণ কি? কারণ বেসিক্যালি নারীরা গায়ের জোরে পুরুষের থেকে দুর্বল হয়। তাই জন্য পুরুষের গায়ের জোরটা পুরুষকে দেওয়া হয়েছে নারীদেরকে মারার জন্য নয়, নারীদেরকে রক্ষা করার জন্য। রামায়ণে অত বড় যুদ্ধ হলো একজন নারীকে রক্ষা করার জন্য। মহাভারতের অত বড় একটা যুদ্ধ হলো একজন নারীকে অবমাননা করার জন্য। শ্রীরামচন্দ্রকে কি হনুমানকে নিশ্চয়ই শক্তি দেওয়া হয়নি মা সীতাকে ধরে মারধর করার জন্য, বা দ্রৌপদীকে মারধর করার জন্য শ্রীকৃষ্ণকে জন্ম দেওয়া হয়নি। ব্যাপারটা বোঝো। সুতরাং যেহেতু পুরুষের এমনিতেই দৈহিক জোরটা বেশি, সেই জোরটা কখনোই তার নারীর ওপর খাটানো উচিত নয়। কারণ নারী গায়ের জোরে তার সাথে পারবে না। নারীর জোরটা কোথায়? নারীর জোরটা তার হৃদয়। হৃদয়ে সে বিরাট দেবী হতে পারে, হৃদয়ে সে পিশাচিনী হতে পারে। সেখানে পুরুষকে সে নাস্তিনাবুদ করে দিতে পারে সে ইচ্ছে করলে। নারী অন্য জায়গায় জোর। শুধু অনেক জায়গায় আমি জানি যে নারীরা পুরুষদের মারে ধরে, এটা হয় ঠিকই, কিন্তু জেনারেলি বাই রুল দেখা যায় যে পুরুষরাই বেশি মারে। কেননা নারীরা প্রতিরোধ করতে পারে না, পাল্টা মারতে পারে না। একজন পুরুষ যখন উন্মত্ত হয়ে নেশা করে বাড়ি ফিরে মারতে আরম্ভ করে, সেই রুদ্রমূর্তির কাছে মেয়েরা পেরে উঠবে না।
এবং ওই রকম ধরনের মারধর যে বাড়িতে হয়, সেই বাড়ির বা সেই ঘরের লক্ষ্মী বিদায় নেয়। মাতৃশক্তিকে আঘাত করা হচ্ছে বলে মহামায়া কুপিত হন। এই জন্যে অনেক বড় কাজ পুরুষের দ্বারা সফল হয়েছে, উদাহরণস্বরূপ নেতাজি। তোমাকে আমি একটু আগেই উদাহরণ দিয়েছি নেতাজির পেছনে যে মাতৃশক্তি কাজ করেছে। মাতৃশক্তি ব্যাপারটা তুমি একটুখানি বোঝো। যাই হোক, আশা করি তোমার মোটামুটি জিজ্ঞাসার আমি করতে একটা ইয়ে করতে পেরেছি। আমি এটা সাধারণ উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। ধরা যাক, আমরা আমাদের গুরু মহারাজকে দেখতাম, স্বামী পরমানন্দ। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো সারা পৃথিবী যেন একদম জেগে উঠল। শুধু আমাদের চেতনায় জেগে উঠলো তাই না, আমাদের শরীরগুলো একদম সোজা হয়ে যেত উনি যখনই সৎসঙ্গ করতে আরম্ভ করতেন। সোজা হয়ে স্থির, শুধু সোজা নয়, স্থির হয়ে যেত। সেটা সমাধি নয়, মগ্নতা, এক ধরনের তন্ময়তা। প্রত্যেকটা কথা যেন একদম শুষে নিচ্ছে অন্তঃকরণ। তার সে সাংঘাতিক রূপ, যত কথা এগোচ্ছে তত যেন তিনিও সেই শব্দ নিয়ে যেন নাচছেন। দু হাতে দুটো তরবারি নিয়ে তিনি যখন কাটতে 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 কোথায় চলে যাচ্ছেন। সে এক যাত্রা, সেই সৎসঙ্গ। আবার তিনি যখন নীরব হয়ে বসে থাকতেন তখন আমরা তার সামনে গিয়ে স্থির হয়ে থাকতাম। আমরা অনেকদিন ধরে তার কথা শুনছি, আমাদের ভালো লাগতো তার মৌনতা। কিন্তু যারা প্রথম আসে যারা করছে, তারা তার কথা তো শোনেনি, তারা শুশ করতো, কখন একটু কথা বলবে, তারা এই মৌনতাটা ঠিক নিতে পারত না। স্বাভাবিক সেটা। মৌনতা থেকে কথা আসতো, আবার কথা চলে যেত মৌনতার দিকে। সেই শূন্য থেকে যেন পূর্ণ হতো, অপূর্ণ থেকে শূন্য চলে যেত। এই তার যাত্রা। তা তার যে মৌন অবস্থাটা, এটা হচ্ছে তার সেই শক্তির প্যাসিভ রূপ। আর তার যে মুখর অবস্থাটা, এটা হচ্ছে তার ডাইনামিক রূপ। অর্থাৎ এক অর্থে যদি যে রূপকগুলো ব্যবহার করেছি, তিনি যখন মৌন তখন তিনি পুরুষ, আর তিনি যখন মুখর তখন তিনি শক্তি। একই জায়গা থেকে, কিন্তু একজনেরই দুটো আলাদা নয়, পুরুষ নারী আলাদা নয়, একই শক্তি। তিনি যখন মুখর তখন তিনি একরকম, আবার সেই মুখরতা যখন গিয়ে নীরব হচ্ছেন, মৌন হচ্ছেন, তখন স্থির হচ্ছেন তিনি। সেইটাই সুপ্ত, আর কিছু নেই। এমন নয় যে অনেক কথা জমা আছে একটু পরে বলার জন্য, তা কিন্তু নয়, একদম জিরো। আবার সেই জিরোটাই কল 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 করে উঠলো যখন কোনো একটা উস্কানি এলো, কোনো জিজ্ঞাসা এলো, কোনো প্রসঙ্গ এলো। সঙ্গে সঙ্গে যেন শিব থেকে, যেন শিব শক্তি এক হয়েছিল, শক্তি নেচে উঠতে আরম্ভ করলো শিবের বুকের উপরে। এই হচ্ছে প্যাসিভ এবং অ্যাক্টিভ, স্ট্যাটিক এবং ডাইনামিক। একই উৎস একই জায়গায় ফিরছে, একই জায়গা থেকে দুই হচ্ছে। এইটা বুঝতে হবে নারী পুরুষ তত্ত্বের ক্ষেত্রে। না হলে এই 5 রকম মিলমিশ করতে যেও না। বিভিন্ন সোর্স থেকে, এখানে তো স্ত্রী শক্তি নিয়ে এই বলা হয়েছে, ওখানে তো চণ্ডী নিয়ে তাই বলা হয়েছে, ওখানে তো কালী নিয়ে তাই বলা হয়েছে, করতে গেলে কোথাও পৌঁছতে পারবে না। আরো খোলা, প্রিসাইজ, আরো স্বচ্ছতা আনো তোমার দৃষ্টিভঙ্গিতে। হ্যাঁ উমেশ। যে উদাহরণ দিয়ে মহারাজ আমাদের শেষে আশ্বস্ত করলেন, বা যে উদাহরণ দিয়ে এতটা বড় আলোচনার তিনি সমাপ্তি টানলেন, সেটা এতটাই অসাধারণ যে আশা করি দেবব্রত সাহা এবং আমরা যারা দর্শক সাধারণ আছি তারা বুঝতে পেরেছি। একটা কি বলবো, জিজ্ঞাসার জঞ্জাল তৈরি হয়ে গিয়েছিল বললে ভালো হয়। মানে নানা বিষয় থেকে তিনি নানা কিছু উদাহরণ দিয়ে একটা কিছু টানার চেষ্টা করেছিলেন। মানে উদর, মহারাজ বলছেন উদর পিণ্ডে উদর ঘাড়ে। আসলে নানা দিক থেকে আমরা সাধনার বিভিন্ন উপলব্ধিতে পৌঁছে মানুষ যা ব্যক্ত করেছেন, সেইটা সবগুলোকে একটা সংকলন করতে গিয়ে একটা ভুল হয়ে যাচ্ছিল তার। মহারাজ বলেছেন ভেদ আছে, এবং ভেদ আছে কারণ দুজনের দুরকম শরীর। দেহে স্বামীজির কথা উনি কোট করেছিলেন, দেহে আত্মায় ভেদ নয়। মহারাজ আরো পরিষ্কার করলেন, আত্মায় ভেদ নয় বলে তিনি বলেছিলেন। মহারাজ বললেন মন বুদ্ধি বিচার দেহ সবকিছুর মধ্যেই মন বুদ্ধি এবং বিচার, এটাও দেহ, সুতরাং তার মধ্যেও নারী নারীর মতো করে ভাববে, পুরুষ পুরুষের মতো করে ভাববে। ভেদ মানে বৈচিত্র্য মহারাজ আমাদের বললেন, এবং সেইটা নারীর সত্তা যেখানে ডমিনেট করে সেখানে নারী ভাব, এবং যেখানে পুরুষ সত্তা ডমিনেট করে সেখানে
পুরুষ ভাব, সৃষ্টির প্রিন্সিপালের বাইরে গেলে ভেদ নয়, এবং সৃষ্টিতেই রয়েছে মেল প্রিন্সিপাল। এরপরে নানা ওনার যে জিজ্ঞাসা ছিল একে একে মহারাজ তার পরিষ্কার করেছেন, যেমন উনি জ্যান্ত দুর্গা ইত্যাদি প্রসঙ্গ তুলেছিলেন। মহারাজ ধরিয়ে দিয়েছেন তার মধ্যে কি দুর্গা শক্তি যাচ্ছে, মানে তার মধ্যে বীরাঙ্গনার যে শক্তি, ঝাঁসির রানীর যে শক্তি, সেই শক্তিকে জেগেছে, তাকে আমরা কেন দুর্গা বলবো? আমাদের দেশে মেয়েদের মহারাজ বলছেন ঠিক দুর্গা বলা হয় না, উনি যে অর্থে বলছেন নারীর শক্তি, এবং অসুর দেবতাদের শূন্য করে স্বর্গ থেকে বিদায় দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। মেয়েদের মধ্যে দখল মানসিকতা নেই, শব্দ আলাদা, মানে সেখানে আমরা মেয়েদের ক্ষেত্রে অবিদ্যা বলি, অলক্ষ্মী বলি, যেটা পতন ঘটায়। এখন মা দুর্গার ওপর অত্যাচার করবে কে, এই সেই যাদবপুরের উনি ঘটনা বলেছিলেন। মা দুর্গা মহারাজ বলছেন একটা শক্তি জাগরণের সম্ভাবনা, নারীর শক্তি, পুরুষ শক্তিমান, পুরুষের শক্তিকে ক্রিয়াশীল করে। এবং নেতাজি সুভাষের ক্ষেত্রে উনি পুরুষের উদাহরণ টেনেছিলেন। মহারাজ মনে করিয়ে দিলেন তিনি দেশকে মা মনে করতেন, তার মায়ের ভূমিকা, এবং মা কালীর তিনি সাধক ছিলেন তা মনে করিয়ে দিয়েছেন। বিবেকানন্দ নিজেও ঠাকুরের মাতৃশক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন আমরা জানি, এবং সেই স্ট্যাটিক ডাইনামিকের ক্ষেত্রে এসেছে। মহারাজ জানিয়েছেন শিব স্ট্যাটিক পুরুষ, ডাইনামিক নারী, মাতৃশক্তি যেটা বেদান্তের ধারণা, সেখান থেকে ম্যাক্রো মাইক্রো প্রসঙ্গে মহারাজ এসেছেন। ম্যাক্রোতে আত্মা পুরুষ এবং সবই শক্তি, মাইক্রোতে প্রত্যেক কোষ কলার মধ্যে আমাদের নারী পুরুষের তত্ত্ব রয়েছে, সেখানে প্যাসিভ ডাইনামিকের প্রসঙ্গ, মেল ফিমেল এসেছে, মানুষের মধ্যেও এই মেল ফিমেল তত্ত্ব রয়েছে। যত হারমোনাইজড হবে মহারাজ আবার ধরিয়ে দিয়েছেন আমাদের, ততটাই আমরা সেই পূর্ণ তত্ত্বের দিকে পৌঁছাতে পারবো। এবং আজ্ঞাচক্র সেই তন্ত্রের দিক থেকে এসেছে, যে দ্বিদল পদ্ম, সেখানে শিব সতী গ্রন্থি, শিব মেল প্রিন্সিপাল, সতী ফিমেল প্রিন্সিপাল, এবং সহস্রারে পৌঁছতে পারলে সেই পূর্ণ পুরুষ এবং পূর্ণ নারী। মহারাজ অন্তঃকরণ চতুষ্টকেও আজকে ব্যাখ্যা করেছেন, হৃদয় ইত্যাদি সেগুলো ফিমেল প্রিন্সিপাল, বুদ্ধি মেল প্রিন্সিপাল। এবং নারী পুরুষের যে ভেদ, অর্থাৎ পুরুষ জাহির করে যেখানে দম্ভ, নারী ঈর্ষা, নারীর মধ্যে রয়েছে ঈর্ষা, এবং এই ঈর্ষাকে জয় করতে পারলে সে মহীয়সী হয়, সেখান থেকে মুক্ত হয়, এবং পুরুষ তার এই দম্ভকে জয় করতে পারবে, সেখান থেকে মুক্ত হলে মহাপুরুষ হয়। দুর্গা বা কালী আবার মহারাজ ওনাকে ধরিয়ে দিয়েছেন সাধনার পর যে শক্তি জাগে, পুরুষ মাত্র শিব নয় একটা সম্ভাবনা, এবং নারী মাত্রই কালী নয় একটা সম্ভাবনা, কারণ সেই সম্ভাবনাকে আমাদের পূর্ণত্বে নিয়ে যেতে হয়। মহারাজ আরেকটা জিনিসকে আমাদের আত্মসচেতন করেছেন আজকে, আমরা বলবো যে নারীর মধ্যে যে মান, অর্থাৎ যে স্মৃতি, সেটা জাগুক এবং সে নিজের সম্ভাবনাটা জানুক, তখন নারী এবং পুরুষ উভয়ের ভূমিকা তারা উপলব্ধি করতে পারবে। শক্তি যখন জাগেন, যে কোনো শরীরেই জাগতে পারে সেই মাতৃশক্তি, এবং পুরুষের যে শক্তি দেওয়া হয়েছে, দৈহিক বলের প্রসঙ্গ এসেছে, যে গায়ে হাত তোলা ইত্যাদি, তাতে মহারাজ বলেছেন সেটা নারীকে রক্ষা করার জন্য, এবং সেইটা নারীকে আঘাত করার জন্য নয়। নারীর মধ্যে রয়েছে হৃদয়। একটা সম্পূর্ণ জটিলতার দিকে চলে গিয়েছিলেন দেবব্রত বাবু, তার নানা জিজ্ঞাসা নিয়ে মহারাজ পূর্ণভাবে তার মীমাংসা করলেন। আজকের যে আলোচনা, সেই আলোচনা একেবারে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। মহারাজের কাছে অনুমতি নিচ্ছি যে আর মনে হয় আজকে জিজ্ঞাসা নেওয়া যাবে না আমাদের। আজকের অনুষ্ঠান ছিল নারী পুরুষের ভেদ, তাতে আমরা আজকে মহারাজ 3টে জিজ্ঞাসা নিতে পেরেছেন, প্রীতম ঘোষ, অরিজিৎ দাস এবং শিশুদেবব্রত সাহা। তার সঙ্গে আমরা আজকে যাদের নিতে পারিনি তাদের নাম একটু উচ্চারণ করে নিই। রুদ্র হৃদয়, মলয় দে, বিভাস দে এবং চন্দন, ওনাদের জিজ্ঞাসা পরবর্তীকালে স্থান পাবে। মহারাজকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই আজকে যে অনুষ্ঠান হলো, এবং তিনি যেভাবে করে সমস্ত বিষয়, ইতিহাসের চর্চা থেকে শুরু করে তন্ত্র এবং সম্পূর্ণ একটা ভারতীয় আধ্যাত্মিকতার যে যাত্রা, নারী পুরুষ ভেদ সম্পূর্ণতায় আলোচনা করলেন, তার জন্য পুনরায় প্রণাম জানাই। দর্শকদের ভালোবাসা জানিয়ে আজকের যে অনুষ্ঠান তার শেষ ঘোষণা করছি।